আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ছোট ভাইয়া ও আপুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ব্যাটলস অফ বায়োলজি কর্তৃক আয়োজিত ফিজিক্স বিবর্ধন কোর্স ক্লাস 6-এর আজকের এই আয়োজন। বিগত ক্লাসগুলোতে আমরা আপনাদের জন্য ম্যাথের আয়োজন করেছিলাম এবং থিওরি বেস ক্লাসগুলো হয়ে গেছিলো। তো আজকে কাজ শক্তি ও ক্ষমতার নেক্সট যে ম্যাথগুলো সেগুলো আমাদের দেখানোর কথা। অনেকেই আমাকে ইনবক্সে নক করেছেন বিভিন্ন ম্যাথের ব্যাপারে বা বিভিন্ন থিওরির ব্যাপারে। তো এর মধ্যে দুইটা থিওরি আমি দেখলাম যে এগুলো আমি একদমই পড়াই নেই এরকম বলতেছেন। তো একটু আমি বলে দিই, একটা জিনিস পড়াইছি, আরেকটা জিনিস আপনাদের আমার এই বইতে ছিল না, সেজন্য পড়ানো হয়নি, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো প্রথম যেই কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে বক্রপথে চলমান একটা কোণার কাজ। মনে করেন এটা হচ্ছে একটা বাঁকা পথ, এটার এই পয়েন্ট হচ্ছে পি পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্ট। তো এই পি থেকে কিউতে মনে করেন একটা বস্তু একটা বস্তু কোণা এই পি থেকে কিউতে গেল, এখানে মোট কৃত কাজ কত? ঠিক আছে, তো আপনারা যদি খেয়াল করে মনে করে থাকেন, দেখেন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কিন্তু ভাই বের করা শিখেছিলাম, এটা সেম। ঠিক আছে, কেন সেম? দেখেন বক্রপথে যখন যাচ্ছে প্রতি মুহূর্তে তার উপর হচ্ছে কি ফোর্স চেঞ্জ হচ্ছে, ফোর্সের দিক চেঞ্জ হচ্ছে, যেই কারণে সে বাঁকা যাচ্ছে। মনে করেন এই জায়গায় তার ফোর্সটা হচ্ছে এই বরাবর, এই জায়গায় তার ফোর্সটা হচ্ছে এই বরাবর, তো ফোর্সের দিক চেঞ্জ হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি তার ফোর্সের দিক চেঞ্জ হচ্ছে, সেই জন্য তার কি হচ্ছে সরণ চেঞ্জ হচ্ছে, এবং ফোর্স আর সরণের মধ্যবর্তী কোণ বা থিটার মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তার মানে কে চেঞ্জ হচ্ছে? ফোর্স এবং থিটা, যার কারণে বাকি সব পরিবর্তন হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, কিন্তু এফ আর থিটা ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে আমরা কি করতাম? এইসব ক্ষেত্রে ভাইয়া বলছি যে বক্রপথে যদি থাকে আপনারা ইন্টিগ্রেশন করে বের করতে হবে। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন যদি করে বের করেন, দেখেন আপনার লোয়ার লিমিট হচ্ছে পি আর হায়ার লিমিট হচ্ছে কিউ। আর ইন্টিগ্রেশনের সিস্টেমটা কি ছিল? ইন্টিগ্রেশন সিস্টেম ছিল আমরা এটাকে ক্ষুদ্র 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 কোটি ভাগ করব। তো মনে করেন কোটি ভাগের মধ্যে এইটা হচ্ছে একটা ভাগ। ঠিক আছে, তো এই ভাগটাকে আমরা এমনভাবে করব যাতে হচ্ছে পুরো জিনিসটা একটা আয়তক্ষেত্রের মতো হয়। ঠিক আছে, তো এই আয়তক্ষেত্রটাকে যদি আমি জুম ইন করে এখানে আনি, তাহলে আয়তক্ষেত্রের মধ্যকার এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে আমরা ধরতে পারি হচ্ছে ডিএস। ঠিক আছে, তো ডিএস ডিস্টেন্সের জন্য আমরা হচ্ছে যে কৃত কাজ, মনে করেন ক্ষুদ্র ক্ষুদ্র সমান 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 ক্ষুদ্র ক্ষুদ্র ও সমান সমান যখন কোটি ভাগ করেছি, তখন আপনার কি করতে হবে? যে কোনো একটা ভাগের কাজ জানবেন আর পুরোটাকে ইন্টিগ্রেশন করে দিবেন। তাহলে কি হবে? সবগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যতগুলো ভাগ আছে সবগুলো একসাথে যোগ হয়ে যাবে। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কোটিটা ভাগ, মনে করেন 1 কোটি ভাগ করছি, তো একটা ভাগের মান আপনি জানেন, জাস্ট 1 কোটি দিয়ে গুণ করে দিলে হবে। বা হচ্ছে আপনি এমন একটা ফর্মুলা দ্বারা করবেন বা মেশিন দ্বারা করবেন যেটার মধ্যে ওই একটা দিয়ে দিলেই বাকি সবগুলো অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। তো সেই ফর্মুলাটাই আমাকে কে দেয়? ইন্টিগ্রেশন দেয়। তাহলে আমরা কি জানি? W = ইন্টিগ্রেশন অফ কোথ থেকে কোন পর্যন্ত সব মান যোগ করতে হবে, পি থেকে কিউ পর্যন্ত সকল মান যোগ করতে হবে। ঠিক আছে, তার মানে আমার ইনিশিয়াল লিমিট হচ্ছে পি আর ফাইনাল লিমিট হচ্ছে কিউ। তো পি থেকে কিউ পর্যন্ত পি হচ্ছে কি আমার আপনার লোয়ার ভ্যালু আর কিউ হচ্ছে হায়ার লিমিট। ঠিক আছে, লোয়ার লিমিট হায়ার লিমিট। আচ্ছা, তা আর আমরা জানি কি কাজের ক্ষেত্রে সূত্র কি? এরকম থাকলে আমরা এফ ভেক্টর ডট ডি এস ভেক্টর এরকম করতাম। তো এটার ক্ষেত্রে সূত্র কি ছিল? পি কিউ এফ ডিএস কস থিটা, যেখানে এফ আর থিটার মান প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, সেই কারণেই তো বক্রপথ তৈরি হয়েছে। তো আপনাকে যদি প্রতি মুহূর্তের এফ আর থিটার মান দেওয়া থাকে, তাহলে হচ্ছে আপনি এখানকার কাজটা বের করতে পারবেন, এই ফর্মুলা দিয়ে করবেন। আর এতদিন বেশ কয়েকদিন যাবত আমরা ইন্টিগ্রেশন দিয়ে বেশ কিছু অঙ্ক করেছি, তো ওগুলো আপনারা যেভাবে করছেন এইভাবে ইন্টিগ্রেশন করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এখন আপনি দেখেন এখানে এফ আর থিটার মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। এখন আপনার যদি এখানে 1000টা বিন্দু হয়, 1000টা বিন্দুর জন্য 1000 বার চেঞ্জ হচ্ছে, তো তখন তো আপনার জন্য সমস্যা হয়ে যাবে। তো এই ধরনের ম্যাথ খুব একটা আসে না। তো এইটা ছিল একটা থিওরি, এই থিওরি কিন্তু আমি আগে ক্লাসে পড়াইছি। আচ্ছা, এখন নতুন যে এই থিওরিটা ছিল যে ভাইয়া এটা অন্য বইতে আছে, এটা একটু পড়ান। আচ্ছা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করবেন ভালো করে। দেখেন একটা বৃত্ত হচ্ছে এইটা। ঠিক আছে, বৃত্ত না, মনে করেন এটা হচ্ছে একটা চাকা। তো চাকাটার একটা কেন্দ্র থাকবে অবশ্যই, তার একটা ব্যাসার্ধ থাকবে, এটাও অবশ্যই থাকবে। ঠিক আছে, তো এখন মনে করেন চাকাটা ঘুরতে শুরু করলো। চাকাটা তো ঘুরতে যে শুরু করলো, এখন ঘুরলে কি তার উপর একটা বল দিতে হবে না? বল না দিলে তো সে ঘুরবে না। ঠিক আছে, তো চাকার উপর আমি যে বলটা দিয়ে ঘুরাচ্ছি সেটা মনে করেন এই বরাবর ক্রিয়াশীল। ঠিক আছে, ভাইয়া মার্কারটা চেঞ্জ করি, বলটা এই বরাবর ক্রিয়াশীল। ঠিক আছে, এফ ভেক্টর, সেটার সাথে আর এটা হচ্ছে আর, মনে করেন এটারও দিক নির্দিষ্ট করে দিলাম, সেই জন্য এটা হচ্ছে আর ভেক্টর বা সরণ ভেক্টর হয়ে গেল, ব্যাসার্ধ ভেক্টর হয়ে গেল। তো এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপর আবার দেখেন, এখন মনে করেন চাকাটা একটু ঘুরতেছে। আমরা কি জানি? আমরা কিন্তু একটা জানি যখন গাড়ির চাকা ঘুরে গাড়িটা কোন দিকে যায়? সামনের দিকে যায়।
তার মানে কি বৃত্তাকার পথে তার যে কৌণিক দূরত্ব সে অতিক্রম করে, মনে করেন একবার ঘুরলে চাকাটা কত 360 ডিগ্রি অতিক্রম করে। তো 360 ডিগ্রি যখন অতিক্রম করে তখন আমরা কি জানি, আমরা কিন্তু একটা অঙ্ক শিখছিলাম কোনো এককালে যে 360 ডিগ্রি যখন ঘুরবে চাকাটা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তো চাকা যেহেতু বৃত্তাকার হয় পরিধি কত হয় 2πr হয়, পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তার মানে কি 360 ডিগ্রি যখন ঘুরে তখন আচ্ছা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তো পরিধি কি হয়, বৃত্তাকার ক্ষেত্রে পরিধি তো এটাই, তাই না? আচ্ছা, তো এখন যদি আপনারা খেয়াল করেন যেটা বলতেছিলাম, এখানে একটা ফোর্স দিছি, কেন্দ্র হচ্ছে এইটা। এখন মনে করেন যে আপনার এইটুকু স্মরণ হয়েছে, ঠিক আছে, স্মরণ হয়েছে কতটুকু, এইটুকু, ঠিক আছে। তো এইটুকু মানে জিনিসটা ঘুরছে, তো ঘুরলে আমার কেন্দ্র যে উৎপন্ন কোণ সেটা হচ্ছে থিটা, এটাকে আমরা কি বলি, কৌণিক সরণ, ঠিক আছে। তো কৌণিক সরণ এত যখন হয়েছে তখন কিন্তু দেখেন এইখান থেকে এই পয়েন্টটা এখানে চলে আসছে, এই পয়েন্টটা এখান থেকে এখানে আসছে, তার মানে কি জিনিসটা একটু ঘুরে আসছে এতটুকু। তো সে কতটুকু ঘুরছে, সেটা হচ্ছে থিটা কোণে ঘুরছে সে, এবং এইটুকু যেই অংশ উৎপন্ন হয়েছে সেটাকে আমরা বলতে পারি বৃত্তচাপ বা এস, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবেন যে এ যখন ঘুরে তখন এই কিন্তু সামনের দিকে রৈখিক সরণ করে, ঠিক আছে, বা হচ্ছে সামনের দিকে এগিয়ে যায়। তো সেখান থেকে যদি আমরা বের করতে চাই তাহলে এখন দেখেন সামনের দিকে এগিয়ে যায়, অ্যাট দ্য সেম টাইম এখানে কী পরিমাণ কাজ হচ্ছে সেটা আমরা বের করব, ঠিক আছে। তো আমার কাজ কি, W=Fs cos থিটা। তো একটা জিনিস খেয়াল করেন, একটা বস্তুকে যখন আমরা ঘুরাই, ঠিক আছে, যে কোনো একটা মুহূর্তে ছেড়ে দিলাম, একটা বস্তুকে ঘুরাতে 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 যে কোনো একটা মোমেন্ট আমি এখানে এসে মনে করেন আমি ছেড়ে দিলাম, হুট করে ছেড়ে দিলে কি সে এদিকে ছিটকে যাবে, ঠিক আছে, মানে এটাকে কি বলে, স্পর্শক বরাবর তার সরণ হবে, ঠিক আছে। তার মানে প্রতিটা মুহূর্তেই সে কি স্পর্শক বরাবর ছুটে যেতে চায়, কিন্তু আমি যেহেতু কেন্দ্রমুখী বল দিয়ে রাখছি বা কেন্দ্রের দিকে আমি টেনে রাখছি, কেন্দ্রমুখী বল দিচ্ছি ঘোরাচ্ছি ঘোরানোর জন্য, সেহেতু হচ্ছে যে সে ওইদিকে ছুটে যেতে পারতেছে না, ঠিক আছে। কিন্তু না হলে কিন্তু কী হতো, প্রতি মুহূর্তে তার সরণটা কি যে কোনো একটা দিকে স্পর্শক বরাবর ছুটে যেত। আবার আমি বলটাও দিচ্ছি স্পর্শক বরাবর, তার মানে যে কোনো একটা মোমেন্টে যদি তাকে আমি ধরি তাহলে তার বল আর সরণের দিক কত হবে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি। তাহলে Fs cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে W=Fs। এখন আপনাকে বলছে কি, আপনাকে বলছে হচ্ছে যে কোনো একটা বস্তু মানে সামান্য একটু থিটা কোণে অতিক্রম করছে, থিটা কোণে ঘুরছে, এর ফলে তার উপর যে কৃত কাজ হয়েছে সেটা আপনি বের করেন। তো কৃত কাজ বের করতে হলে W= আপনার কী লাগবে, Fs লাগবে। আর এস কি, এস হচ্ছে আপনার রৈখিক সরণ। তো রৈখিক সরণটা আমি এখান থেকে বের করব। আমরা কি জানি, এই যে দেখেন বৃত্তচাপ পুরা জিনিসটা যদি একবার ঘুরে তাহলে কি সে পরিধি সমান দূরত্ব সামনে এগিয়ে যায়, ঠিক আছে, পরিধি সমান দূরত্ব সামনে এগিয়ে যায়। তাহলে এখন দেখেন, তাহলে আমরা কি জানি, এস ইকুয়াল টু কি, আর থিটা, এটা কিন্তু আমরা জানি। এটা আপনার কোথায় শিখছেন, এটা হচ্ছে আপনারা ত্রিকোণমিতিতে শিখছিলেন কোনো এক সময়, যে এস ইকুয়াল টু আর থিটা। আর কি, ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কিন্তু আপনাকে আগে থেকে দেওয়া আছে। আর থিটাটা কি, থিটাটা হচ্ছে একটা কোণ, যে কোন কোণে সে ঘুরছে বা কতটুকু সে ঘুরছে, ঠিক আছে, চাকাটা কত ডিগ্রি ঘুরছে সেটা আপনাকে দেওয়া আছে। এখন এই কোণটার মান নিতে হবে রেডিয়ানে, এটা সব সময় মনে রাখবেন। আপনাকে যদি বলে চাকাটা 30 ডিগ্রি কোণে ঢুকছে, আপনি 30 বসায় দেন, একদম ভুল হবে। আপনাকে কিসে নিতে হবে, রেডিয়ানে নিতে হবে। তো রেডিয়ানে নেওয়ার সিস্টেমটা কি, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, এটা সবসময় মনে রাখবেন। তাহলে 30 ডিগ্রি সমান কত, 30 × পাই ডিভাইডেড বাই কত, 30 × পাই ডিভাইডেড বাই হচ্ছে 180, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এইভাবে হচ্ছে আপনারা যে কোনো জিনিসকে রেডিয়ানে রূপান্তর করতে পারবেন। তো আপনি যদি রেডিয়ানে মান বসান আর আর এর মান আপনি জানেন, এস এর মান কিন্তু আপনি জেনে গেলেন, তাহলে হচ্ছে আপনার এখানে কি দাঁড়ালো সূত্রটা, আমরা যদি এফ ইন্টু এস এর জায়গায় আমি কি বসাতে পারি, আর থিটা বসাইতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার কাজটা হচ্ছে এটা দাঁড়ায় গেল, হ্যাঁ। তো এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু আরেকটা সূত্র জানি, সেটা কি, আরেকটা সংজ্ঞা জানি, সেটা হচ্ছে টর্ক, ঠিক আছে। টর্ক কি, কোনো একটা বস্তু বা কোনো একটা বিন্দু কোণা যদি কোনো একটা কেন্দ্রকে মাঝখানে রেখে ঘুরতে থাকে বা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ঠিক আছে, তাহলে হয় কি ওখানে একটা আপনার ব্যাসার্ধ ভেক্টর তৈরি হয়, ঠিক আছে। মনে করেন একটা ব্যাসার্ধ ভেক্টর তৈরি হলো, আর একটা হচ্ছে কি আপনার বল, যে বলের কারণে সে ঘুরতেছে, একটা তো বল থাকতেই হয়, বল না থাকলে তো সে ঘুরবে না। তো একটা বল আছে, ঠিক আছে, একটা বল দিলাম, আর হচ্ছে ব্যাসার্ধ বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল, ঠিক আছে। তাহলে এই দুইটা ভেক্টরের যে ক্রস গুণ, ঠিক আছে, সেটাকে আমরা কি বলতেছি, টর্ক বলতেছি বা টাউ বলতেছি, ঠিক আছে। টাউ বা টর্ক ইকুয়াল টু কি, এফ ভেক্টর ক্রস এস ভেক্টর, ঠিক আছে। তো এটা সম্পর্কে আপনারা হয়তো বা নিউটনীয় বলবিদ্যা জেনেছেন, এই জন্য ভাইয়া বিস্তারিত বলতেছি না, আমি যা সূত্রটা বলে দিলাম। তো এটার ক্ষেত্রে আবার আমরা কি জানি, এফ ভেক্টর ক্রস আর ভেক্টর মানে কি, এফ আর সাইন থিটা, ঠিক আছে। এটা কি ভেক্টর গুণনের সূত্র অনুসারে আমরা কি পেলাম, এটা হচ্ছে এফ আর সাইন থিটা। এখন আবার খেয়াল করেন, আপনার জিনিসটা যখন বৃত্তাকার পথে ঘুরতেছে, এফ হচ্ছে এদিকে,
আর হচ্ছে আপনার আর হচ্ছে এদিকে এফ আর আর এর মধ্যবর্তী কোণ কত, এফ আর আর এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে এফ আর আর এর মধ্যবর্তী কোণটাকে এই থিটাটা নির্দেশ করতেছে, তার মানে কি এফ আর সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে এফ আর, তার মানে টাউ ইকুয়াল টু কত এফ আর। তাহলে এখানে আমরা কি পাইছি, কাজের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে পাইছি যে কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ আর থিটা, তাহলে আমি কি এখানে টাউ ইন্টু থিটা বলতে পারি, ঠিক আছে। তো এখন মনে করেন এটা দিয়ে আপনাকে যদি টাওয়ের মান দেওয়া থাকে, ঠিক আছে, বা টর্ক দেওয়া থাকে, তাহলে হচ্ছে যে আপনি ডাইরেক্ট এভাবে অঙ্কটা করে ফেলতে পারবেন এই সূত্রের সাহায্যে, ঠিক আছে। আপনাকে যদি থিটা দেওয়া থাকে, এফ দেওয়া থাকে, আর দেওয়া থাকে, তাহলে ডাইরেক্ট এই সূত্রের সাহায্যে করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এখন মনে করেন থিটাটা তো আপনাকে রেগুলারলি দেখবেন যে আপনি অ্যাঙ্গেল 30 ডিগ্রি 40 ডিগ্রি ডিগ্রিতে দেওয়া থাকবে, তো আপনার তখন রেডিয়ানে নিয়ে আসতে হবে, এটা মাথায় রাখবেন। থিটাটা আরেকভাবে আপনাকে দিতে পারে, কিভাবে দিতে পারে, মনে করেন আপনাকে বলতে পারে যে জিনিসটা কতটুকু ঘুরছে বা কি অ্যাঙ্গেল সেটা বলে না, আপনাকে জাস্ট বলে দিচ্ছে এটা হচ্ছে 5 বার ঘুরছে, মানে হচ্ছে একটা চাকা কয়বার ঘুরছে, 5 বার ঘুরছে, 5 বার ঘোরার ফলে তার একটা বল দেওয়া আছে, তো 5 বার ঘোরার ফলে তার উপর কৃত কাজ কত, ঠিক আছে। তো এইভাবে যদি বলে আপনাকে যে বল আর হচ্ছে ব্যাসার্ধ আর বলছে 5 বার ঘুরছে, তো আপনি 5 বার ঘোরা মানে আপনি কিন্তু অ্যাঙ্গেল জানেন না, হ্যাঁ। তো আমরা কি জানি দেখেন তো, একটা চাকা পুরাপুরি একবার যদি ঘুরে আসে, ঠিক আছে, একবার যদি ঘুরে আসে সে কিন্তু 2π পরিমাণ কোণ উৎপন্ন করে, মানে কত 360 ডিগ্রি ঘুরছে সে, ঠিক আছে, তার মানে তার কৌণিক সরণ কত 360 ডিগ্রি। তাহলে সে যদি 5 বার ঘুরে আসে তাহলে কত 5 × 2π হবে। সে যদি n বার ঘুরে আসে তাহলে কত 2π × n হবে। তার মানে আপনার থিটাটা যদি আপনাকে বলে যে এত সংখ্যক বার ঘুরছে বা n সংখ্যক বার ঘুরছে, তাহলে আপনার থিটার মান কত আসবে 2πn। তাহলে আপনি এখান থেকে আরেকটা সূত্র বের করতে পারবেন, টাউ × 2πn। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইভাবে আপনি হচ্ছেন যে মনে করেন বৃত্তাকার পথে যদি ঘূর্ণনের জন্য যে কৃতকাজ, যে একটা চাকা ঘুরতেছে, চাকা ঘুরে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এর ফলে কি পরিমাণ কৃতকাজ হয়েছে সেটা আপনারা এই পদ্ধতিতে বের করতে পারেন চাইলেই, ঠিক আছে। তো এই জাতীয় অঙ্ক আমি খুব একটা দেখি নেই আসতে, তো যদি সামনে আমি এটার কোনো সমস্যা পাই বা প্রবলেম পাই, ম্যাথ পাই, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। এটা মুছে ফেলি। আচ্ছা, আজকের রেকর্ডিং ক্লাসের কারণ হচ্ছে এটা যে কালকে সকালে হচ্ছে ভাইয়ার হচ্ছে পরীক্ষা আছে, ঠিক আছে। তো পরীক্ষা থাকার কারণে আমি যদি তখন আপনাদের ক্লাস নেই, আমার আবার পরীক্ষার মধ্যে একটু হ্যাম্পার হবে, তো সেই কারণে হচ্ছে যে রেকর্ডিং ক্লাসটা নিচ্ছি, রেকর্ডেড ক্লাসটা নিচ্ছি। তো আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা মনে করেন আজকে অনেকগুলো কাজ দিব, সেই কাজগুলো আপনারা সুন্দরভাবে গুছায় SW করবেন এবং হচ্ছে বরাবরের মতো ক্লাস নোটগুলো দেখাবেন। আর আপনাদের যে সকল সমস্যাগুলো আছে আমি কিন্তু ক্লাস থেকে সেগুলো আইডেন্টিফাই করি এবং পরবর্তীতে যখন সেই টপিকগুলো আসে তখন আমি চেষ্টা করি যে সেই জিনিসগুলো তখন সলিউশন করে দিতে, ঠিক আছে। তো যাই হোক, সলভ করে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আর হচ্ছে যে কিছু যদি না বুঝেন আপনারা ওখানে কোশ্চেন করবেন, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা মনে করেন আপনাদের যে ক্লাস নোটটা আছে সেটার উপরে যে ক্যাপশনটা লিখতেছেন সেখানে লিখে দিবেন যে এটা বুঝি নেই বা ওটা বুঝি নেই, বা হচ্ছে ওইখানে যদি নাই লিখতে ইচ্ছে করে আমাকে ইনবক্স করতে পারেন, ঠিক আছে। তো সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, গতকালকে আমরা বেশ কিছু অঙ্ক করেছিলাম, সেটারই ধারাবাহিকতা আজকেও বেশ কিছু অঙ্ক করব। আপনাদেরকে আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, আপনারা সেগুলো একটু করবেন কাইন্ডলি, ঠিক আছে। তো মনে করেন একটা অঙ্ক এরকম যে মনে করেন একটা দালান আছে, ঠিক আছে। তো দালানের সাথে লাগানো একটা 7.5 মিটার লম্বা একটা মই আছে, ঠিক আছে। দালানের সাথে এভাবে মনে করেন একটা দেয়ালের সাথে আমরা একটা মই কীভাবে রাখি, এইভাবে রাখি না, তো এইভাবে রাখলাম কত ডিগ্রি কোণে, দালানের সাথে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। দালানের সাথে 60 ডিগ্রি কোণে আমি করলাম কি একটা লম্বা মই রাখলাম। তো মইটার দৈর্ঘ্য কত 7.5 মিটার, তো এইটা হচ্ছে মইটার দৈর্ঘ্য, ঠিক আছে। তারপরে বলছে 65 কেজি ভরের একজন ব্যক্তি, একটা ব্যক্তি আছে, ঠিক আছে, সে হচ্ছে একটা ব্যক্তি, তার ওজন হচ্ছে 65 কেজি এবং তার মাথার উপর হচ্ছে একটা ভর আছে, সেই ভরটার ওজন হচ্ছে 12 কেজি, ঠিক আছে। তারপরে বলছে যে বোঝাসহ 20 সেকেন্ডে উনি ছাদে উঠছেন, মানে এইখান থেকে এই লোকটা 65 কেজি এবং 12 কেজি মাথায় ওজন বিশিষ্ট লোকটা 7.5 মিটার মই বেয়ে আপনার 20 সেকেন্ডে এখান থেকে এখানে পৌঁছাইছে, পি থেকে কিউতে পৌঁছাইছে। তো এখন বলছে যে তার প্রযুক্ত ক্ষমতা নির্ণয় করো। তো এই অঙ্কটা ভাইয়া করে দিব না, প্রযুক্ত ক্ষমতা নির্ণয় করতে বলছে, তার মানে আপনাকে পি নির্ণয় করতে বলছে। আমরা পি এর সূত্রটা কি জানি, পি = W/T, ঠিক আছে। তার মানে আপনাদের এখানে মূল লক্ষ্য কি, আপনাদের মূল লক্ষ্য হচ্ছে আপনার ডব্লিউ যদি বের করতে পারেন, টি এর মান দেওয়া আছে, আপনাদের ক্ষমতা অটোমেটিক্যালি চলে আসবে। তো আপনারা এই অঙ্কটা করবেন, ঠিক আছে, কারণ আপনারা অলরেডি খুব ভালোভাবেই জানার কথা যে কিভাবে কাজ নির্ণয় করতে হয়। তো এটা ছিল প্রথম ম্যাথ, এটা আপনার হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক, যেগুলো আমি করবো না সেগুলো আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। এটা করে ফেলবেন, তো করে আপনারা যখন ওখানে দিবেন ভাই ইনশাআল্লাহ উত্তরগুলো চেক করে দিব, সমস্যা নেই। এটা একটা গেল। তারপর মনে করেন একটা ক্রেন,
ঠিক আছে, ক্রেন তো চিনেন, একটা ক্রেন কি করছে আপনার 3.73 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করছে। ঠিক আছে, এত ক্ষমতা প্রয়োগ করে তারা করছে কি 746 নিউটন, 746 নিউটন ওজনের, ঠিক আছে, ওজনের একটা লৌহখণ্ডকে কত বেগে খাড়া উপরের দিকে তুলতে পারবে। কি বলছে, একটা ক্রেন 3.73 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করবে, ঠিক আছে, 746 নিউটন ওজনের একটা লৌহখণ্ড আছে, লৌহখণ্ড তাকে হচ্ছে খাড়া কত উপরে তুলতে পারবে। ঠিক আছে, আচ্ছা, খাড়া কত উপরে তুলতে পারবে না, মানে খাড়া গড় কত বেগে খাড়া উপরে তুলতে পারবে। ঠিক আছে, খাড়া উপরে তুলতে তার যে বেগটা লাগবে বা গড় বেগ যেটা হবে সেটা নির্ণয় করতে বলছে। আরেকবার কোশ্চেনটা বলি, একটা ক্রেন আছে, ক্রেনটা হচ্ছে এত ক্ষমতা সম্পন্ন, সে এত ওজনের একটা লৌহখণ্ডকে খাড়া উপরের দিকে তুলতে চায়, তো সেখানে যদি সে খাড়া উপরের দিকে তুলে তাহলে হচ্ছে সেখানে গড় বেগ কত হবে। ঠিক আছে, ওটাকে তুলার গড় বেগ যেটা সেটা কত হবে। তাহলে আমরা যদি সিম্পলি চিন্তা করি, একটা ক্রেনের ক্ষমতা যাই থাকুক না কেন, সে হচ্ছে একটা 746 নিউটন ওজনের একটা বস্তু আছে এখানে, তাকে উপরের দিকে তুলতেছে, তার মানে হচ্ছে ক্রেনটা কি করতেছে, ফোর্সটা দিতেছে উপরের দিকে, নাইলে তো সে উপরের দিকে উঠবে না। ঠিক আছে, আবার খাড়া যেহেতু উপরের দিকে তুলতেছে, তার মানে কি তার কি উপরের দিকেই সরণ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজের ব্যাপারটা, বেগের ব্যাপারটা কিভাবে আসবে সেটা আমরা দেখি। এখন দেখেন আপনাকে ক্ষমতা দেওয়া আছে, তাহলে এখানে আপনার ক্ষমতাটা ইউজ করতে হবে কোনো না কোনোভাবে। তো আমরা ক্ষমতা ইকুয়াল টু কি জানি, পি ইকুয়াল টু ডব্লিউ/টি। ঠিক আছে, পি ইকুয়াল টু ডব্লিউ/টি। আবার আমরা কি জানি, ডব্লিউ ইকুয়াল টু কি, ডব্লিউটা বের করি, এফ এস কস কত থিটা। এখন কস থিটার মান কত দেখেন তো, বলের দিক আর সরণের দিক কি একই দিক না, তার মানে থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তারপরে এখন দেখেন আপনাকে তো সময় দেওয়া নেই। ঠিক আছে, আপনাকে কি দেওয়া আছে, বস্তুটার ওজন দেওয়া আছে। ঠিক আছে, তো বস্তুটার যদি আপনাকে ওজন দেওয়া থাকে, তার মানে হচ্ছে যে বস্তুটার ওজন কি সবসময় নিচের দিকে ক্রিয়াশীল, সমস্যা নেই কোনো। আর হচ্ছে যদি একটা মনে করেন ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল বা ওজন বা বলটা হচ্ছে নিচের দিকে ক্রিয়াশীল, তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাকে উপরের দিকে তুলতে হলে কি আমার এটা সমান ও বিপরীত একটা বল উপরের দিকে দিতে হবে। তো কোনো সমস্যা নেই, আপনি জাস্ট মানটা নেন যে আপনার তাহলে উপরের দিকে কত, বলটা হচ্ছে এফ, উপরের দিকেও তাহলে আপনার কত আছে, এই সেম নিউটন বল উপরের দিকে দিতে হবে, নাহলে কিন্তু তাকে উঠাতে পারবেন না। যেহেতু তার ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল, এই পরিমাণ ওজন, তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে হচ্ছে ওটা উপরের দিকে ক্রিয়াশীল। ঠিক আছে, আর আমরা যেহেতু বলের দিক এদিকে পজিটিভ ধরে নিছি, তার মানে হচ্ছে উপরের দিকে আপনাকে 746 নিউটনই দিতে হবে। তাহলে আপনি এফ এর মান কিন্তু জানেন। ঠিক আছে, তো আপনি এস এর মান জানেন না, টি এর মান জানেন না, আর cos 0 ডিগ্রি মান তো 1। তাহলে আরেকটা জিনিস খেয়াল যদি করেন, তাহলে দেখবেন কি s/t মানে কি, টি সময়ে যদি কেউ এস দূরত্ব অতিক্রম করে, একক সময়ে যে অতিক্রম দূরত্ব সেটা হচ্ছে s/t, আর একক সময় অতিক্রম দূরত্বকে আমরা বলি কি, বেগ বলি। তার মানে s/t ইকুয়াল টু কি, ভি। তো এখন দেখেন তো আপনাকে কি বলছে, আপনাকে ক্ষমতা দেওয়া আছে, পি দেওয়া আছে, আপনাকে বলের মানটা দেওয়া আছে, আপনাকে জাস্ট ভিটা বের করতে বলছে, যে খাড়া উপর দিকে তুলতে বেগ কত হবে। তাহলে ভি ইকুয়াল টু কি, পি/এফ। আশা করি সবাই বুঝতে পারছেন, এভাবে বের করে ফেলবেন। ঠিক আছে, তো এটা একটা অঙ্ক গেল। তো আচ্ছা, তো এটা নিজেরা করে ফেলবেন, এই ডেটাগুলা ভাইয়া হচ্ছে দিয়ে দিলাম, এই ডেটাগুলা থেকে মান বের করবেন। ঠিক আছে, সহজ অঙ্ক এগুলা। এখন আপনাদেরকে কয়েকটা অঙ্ক দিই, এই টাইপের অঙ্কগুলো আপনারা পারবেন আশা করি। যে 746 ওয়াট ক্ষমতার একটা পাম্প প্রতি মিনিটে, একটি পাম্প, ঠিক আছে, পাম্প প্রতি মিনিটে কি পরিমাণ পানি 10 মিটার উচ্চতায় নিতে পারবে। প্রতি মিনিটে কি পরিমাণ পানি 10 মিটার উপরে তুলতে পারবে। ঠিক আছে, আশা করি আমার কথাটা শুনছেন। ঠিক আছে, 746 ওয়াট ক্ষমতার একটি পাম্প আছে, যেটা প্রতি মিনিটে কি পরিমাণ পানি 10 মিটার উপরে তুলতে পারবে। ঠিক আছে, তার মানে কি পরিমাণ পানি, তার মানে পানির কি নির্ণয় করবেন আপনি, পানির ভর নির্ণয় করবেন, এটা হচ্ছে আপনাদের টার্গেট। ঠিক আছে, তো এই অঙ্কটা করে ফেলবেন নিজেরাই। হ্যাঁ, তো পারবেন, আমি এটা বলতেছি না, কারণ কিছু জিনিস প্র্যাকটিসের প্রয়োজন আছে। আচ্ছা, তারপরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হচ্ছে এরকম, দালানের ছাদের সাথে লাগানো, মনে করেন এটা হচ্ছে দালানের একটা ছাদ। ঠিক আছে, ছাদের সাথে লাগানো 10 মিটার দৈর্ঘ্যের একটা মই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তো মনে করেন ছাদের সাথে এরকম একটা মই আছে। হ্যাঁ, এটা কি একটা মই, তো এটা কত ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, তো এখন আপনাকে বলছে 80 কেজি ভরের একজন ব্যক্তি একটি 10 কেজি ভরের বোঝা সহ 10 সেকেন্ডে উপরে উঠছে। কত কেজি ভরের, 80 কেজি ভরের একজন ব্যক্তি আছে, 80 কেজি ভরের একজন ব্যক্তি
10 কেজি ভরের একটা বোঝা মাথায় নিয়ে সে 10 সেকেন্ডে উপরে উঠছে, ঠিক আছে। তারপর বলছে আচ্ছা মইয়ের হচ্ছে আপনার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার দৈর্ঘ্যের মই। তো আপনাদেরকে বলছে লোকটার কাজ আর ক্ষমতা কত, লোকটার কাজ ইকুয়াল টু হোয়াট, ক্ষমতা ইকুয়াল টু হোয়াট। আবার বলতেছি যে দালানের যে ছাদের সাথে হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে হেলানো একটা মই আছে। একজন লোক 80 কেজি ভরের একজন লোক 10 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে 10 সেকেন্ডে এটা উপরে উঠে গেছে, ঠিক আছে, মানে সে ছাদে উঠে গেছে এই মই দিয়ে। তাহলে তার কাজ ও ক্ষমতার মান কত? এই দুইটা অঙ্ক আপনাদের বাড়ির কাজ করে ফেলবেন, এটা পারবেন আশা করি। মানে নর্মাল অঙ্ক এগুলো আগে আপনারা করছেন, বইতেও হয়তো বা পেতে পারেন। আমি তো একসাথে অনেকগুলো অঙ্ক আনছি, তো আমি জানি না আসলে কোনটা কোন জায়গা থেকে, তো এটা দেখবেন। আচ্ছা এখন একটা ম্যাথ, এটা হচ্ছে যে একজনের কোশ্চেন ছিল যে ভাইয়া এইটা কিভাবে করব। তো এই ম্যাথটা আমি দেখি। বলছে যে 1000 কেজি ভরের একটি লিফট সর্বোচ্চ 800 কেজি ওজন বহন করতে পারে। মানে হচ্ছে এখানে একটা কি আছে, একটা লিফট আছে, হ্যাঁ, সে সর্বোচ্চ কত ওজন বহন করতে পারে? 800 কেজি, ঠিক আছে। আবার লিফটের ওজন কত? 1000 কেজি ভরের লিফট, ঠিক আছে। লিফটের নিজের ওজন হচ্ছে 1000 কেজি, লিফট তার ভিতরে 800 কেজির ওজন নিতে পারে, ঠিক আছে। তো এখন বলছে আবার 400 নিউটন মানের একটি ধ্রুব বল এর ঊর্ধ্বমুখীকে ব্যাহত করে। এখন দেখেন লিফটকে যখন আমি উপরে নিতে চাবো তাহলে অবশ্যই আমার উপরের দিকে একটা বল দিতে হবে এফ, ঠিক আছে। তাহলে উপরের দিকে যদি আমি একটা বল দিই তাহলে দেখেন ওখানে কি বাতাসের বাধা প্লাস অন্যান্য অনেক বাধা আছে না, যেগুলো হচ্ছে ঘর্ষণ বল প্রদান করবে, ঠিক আছে। তো এই ঘর্ষণ বলটা কি হচ্ছে, ঘর্ষণ বলটা তো নিচের দিকে ক্রিয়াশীল। তো বলছে এই নিচের দিকে মানে তার উপর যদি বল প্রযুক্ত করে উপরে নিতে চাই তাহলে তার উপর নিচের দিকে একটা বল কাজ করে, ঘর্ষণ বল, সেটা হচ্ছে 400 নিউটন, ঠিক আছে। যদি আমি ভুল না বলি এটা 400 নিউটনই মেবি, কত লেখা, আচ্ছা এটা হচ্ছে 4000 নিউটন, হ্যাঁ 4000 নিউটন, ডেটাটা আমি উল্টা লিখছি, ঠিক আছে। তার মানে 800 কেজি 1000 কেজি ভরের একটা লিফট এর সর্বোচ্চ 800 কেজি ওজন বহন করতে পারে এবং তার উপর 4000 নিউটনের একটা ঘর্ষণ বল নিচের দিকে ক্রিয়াশীল, ঠিক আছে। তো এখন বলছে যে আচ্ছা লিফটটিকে 3 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে উপরের দিকে উঠাতে হলে মোটরের সর্বনিম্ন ক্ষমতা কত সরবরাহ করতে হবে? লিফটটিকে 3 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে উপরে উঠাইতে হবে, মানে আপনার লিফটের ত্বরণ কত হইতে হবে, সরি বেগ কত হবে, 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 3 মিটার পার সেকেন্ড বেগে তাকে হচ্ছে উপরের দিকে যদি আমার সমদ্রুতিতে তুলতে হয় তাহলে হচ্ছে আমার মোটরটা যেটা সেটার কি পরিমাণ ক্ষমতা হইতে হবে, ঠিক আছে, বা একক সময় সেটার কি পরিমাণ কাজ করতে হবে, যে এটা হইলে হচ্ছে যে এটা হচ্ছে আপনার বেগটা এত রাখতে পারবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। কোশ্চেনটা আমি পারফেক্টলি আরেকবার বলি। 1000 কেজি ভরের একটা লিফট সর্বোচ্চ 800 কেজি ভরের ওজন বহন করতে পারে এবং আপনার সেটার উপর হচ্ছে তার উপর যে প্রযুক্ত বল সেটার বিপরীতে ঘর্ষণ বলটা হচ্ছে 4000 নিউটন, ঠিক আছে। এখন বলছে এই সব কিছু ঠিক আছে, এই সব কিছু যদি থাকে তাহলে হচ্ছে যে তাকে আমি 3 মিটার পার সেকেন্ড গতিবেগ দিতে চাই। এখন এটাতে তো একটা মোটর দিয়ে চালাইতে হয়, আমার মোটর না দিলে তো এটা চলবে না। তো 3 মিটার পার সেকেন্ড গতিবেগ তার বজায় রাখার জন্য এইটা কত ক্ষমতার একটা আপনার মোটর লাগায় রাখতে হবে এখানে, ঠিক আছে। তো এটা যদি আমি বিবেচনা করতে চাই তাহলে আমি শুরুতেই বলি আমার তো পাওয়ার বের করতে বলছে বা ক্ষমতা, পি ইকুয়াল টু কি, W/T, ঠিক আছে। W কি, কাজ। তার মানে একটা লিফটকে যদি নিচ থেকে উপরে তুলতে হয় কি পরিমাণ কাজ করতে হবে সেটা আমার জানতে হবে। তো আমরা কি জানি কাজ হচ্ছে কি F/S cos থিটা ডিভাইডেড বাই কি T, ঠিক আছে। এখন দেখেন বলও প্রযুক্ত করতেছি বাহির থেকে, মানে মোটর কর্তৃক প্রযুক্ত বল কি উপরের দিকে, আবার সরণও আমার ঘটতেছে উপরের দিকে, ঠিক আছে। তো বল আর সরণ দুইটা যদি উপরের দিকে হয় তার মানে মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তার মানে cos 0 ডিগ্রি মান 1, তার মানে F/S/T, আবার হচ্ছে S/T মানে কি V, একটু আগে শিখছি, তার মানে FV, ঠিক আছে। তো আপনার এখন জানতে হবে যে এই বলের মানটা কত, ঠিক আছে। আপনি যদি এই বলের মানটা বের করে ফেলতে পারেন তাহলেই হচ্ছে আপনি জানেন যে এখানে কত পাওয়ার দিতে হবে, কারণ আপনাকে বেগ ভি এর মানটা কিন্তু দেওয়াই আছে যে এত বেগ রাখতে হবে, তাহলে আপনি জাস্ট এফটা বের করেন। তো এফটা কত হবে সেটা আমার এখানে জানার বিষয়, ঠিক আছে। একটা জিনিস দেখেন, এই 1000 কেজি ভর এবং মনে করেন এটার মধ্যে 800 কেজি আছে, ঠিক আছে। আপনি কারণ হচ্ছে আপনার তো অন্য কোনো মান নেই, 800 কেজি ধরেন, যে সর্বোচ্চ 800 কেজি যেহেতু বহন করতে পারে তাহলে মনে করেন 800 কেজি আছে এটার ভিতর, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কত কেজি ভর আছে, আপনার 1800 কেজি ভর আছে, ঠিক আছে। 1800 কেজি ভর দ্বারা আমার যেই মানে বলটা প্রযুক্ত হয় সেটা কত হয়, W = কত mg, মানে ওজনটা কত হয়, আপনার ভরটা দেওয়া আছে 1800 × 9.8 করবেন, ঠিক আছে। তাহলে একটা নিউটনের মান পাবেন না। এই ওজনটাও কি নিচের দিকে ক্রিয়াশীল, এই ডব্লিউটা কি নিচের দিকে ক্রিয়াশীল।
তাহলে একটা জিনিস খেয়াল করেন, নিচের দিকে ক্রিয়াশীল মোট বল কত? নিচের দিকে ক্রিয়াশীল আছে ডব্লিউ, আবার নিচের দিকে ক্রিয়াশীল আছে এই এফটাও, ঠিক আছে, মানে ঘর্ষণ বলটাও নিচের দিকে ক্রিয়াশীল। তাহলে ডব্লিউ প্লাস এফ, এখান থেকে যেই মানটা আসবে সেটা বের করবেন, সেই মানটা প্লাস এই এফ এর মানটা হচ্ছে কি করবেন, যোগ করবেন। এগুলা কিন্তু ক্যালকুলেশন করবেন, ঠিক আছে। তো যোগ করলে কি টোটাল এই বলটা নিচের দিকে ক্রিয়াশীল আছে না, তো ধরে নেন এই বলটা আসছে হচ্ছে এক্স নিউটন, ঠিক আছে। তার মানে লিফটটা এবং লিফটের ভিতরে যদি 800 কেজি ওজন থাকে সেটা এক্স নিউটন বলে নিচের দিকে ক্রিয়াশীল। তা আমি আপাতত এগুলো একটু মুছে দিই বুঝার জন্য। হ্যাঁ, মনে করেন লিফটটা নিচের দিকে এক্স নিউটন বল দিচ্ছে, ঠিক আছে। নিচের দিকে এক্স নিউটন বল কি, মনে করেন এটা হচ্ছে লিফটের ক্রিয়া, লিফটের ক্রিয়া হচ্ছে নিচের দিকে এক্স, তাহলে নিচ থেকে সে উপর দিকে কি পাবে, প্রতিক্রিয়া পাবে না। প্রতিক্রিয়াটা কত হবে, এক্স মাইনাস এক্স। এরকমই তো ঘটনাটা, যে নিচেরটা যদি পজিটিভ হয় উপরেরটা নেগেটিভ, আবার উপরেরটা পজিটিভ হলে নিচেরটা কি নেগেটিভ, একটা ধরলেই হচ্ছে, মানে দিকে চেঞ্জ হচ্ছে জাস্ট, ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিচের দিকে যদি এক্স বল প্রয়োগ করে তাহলে উপরের দিকে কি প্রতিক্রিয়া স্বরূপ আবার আরেকটা এক্স বল পাবে। যদি প্রতিক্রিয়া স্বরূপ এক্স না হয় তাহলে কিন্তু সে উপরে উঠতে পারবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে তার উপরের দিকে যে বলটা প্রযুক্ত হবে এফ, সেটা অবশ্যই অবশ্যই এক্স এর সমান হইতে হবে। এক্স এর সমান যদি এফ না হয় সে কিন্তু উঠতে পারবে না, ঠিক আছে। যদি এখন যদি বলেন ভাইয়া এফটা হচ্ছে আরও বড় করে দিলাম এক্সের থেকে, হ্যাঁ দিতে পারেন, সেক্ষেত্রে তার গতিবেগ বেড়ে যাবে, কোনো তো সমস্যা নেই, ঠিক আছে। মানে সেক্ষেত্রে তার ত্বরণ হবে অনেক বেশি, ঠিক আছে। বল চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, বাড়তেছে কন্টিনিউয়াসলি বল, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনার তার হচ্ছে কী হবে, ত্বরণ বেড়ে যাবে, ঠিক আছে। বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তো যাই হোক, ওটা আমাদের ইস্যু না এখন। মানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা যে নিচের দিকে যে পরিমাণ বল দিচ্ছে সেটার প্রতিক্রিয়া স্বরূপ উপর দিকে সে কি একই বল দিচ্ছে, এটা আমরা বলতে পারি। তার মানে কি নিচের দিকে যদি এক্স হয় তাহলে উপরের দিকে যেই বলটা আমি দিতেছি সেটা কি এই এক্সের সমান হবে অবশ্যই, কারণ ক্রিয়ার প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীতমুখী, ঠিক আছে। তাহলে এখন দেখেন নিচের দিকে আপনি কত বল পাইছেন সেটা হচ্ছে এক্স নিউটন, তাহলে হচ্ছে উপরের দিকে আপনি কত বল দিতেছেন সেটা এক্স ইকুয়াল টু যেহেতু এফ, তার মানে উপরের দিকে এফ এর মানটা আপনি এখান থেকে পেয়ে গেছেন। তাহলে এফ এর মানটা আপনি জাস্ট ওখান থেকে বসাবেন, ধরেন এক্স ইন্টু ভি এর মান হচ্ছে 3। তো এই টোটাল জিনিসটা যদি আপনি করেন তারপরে দেখেন, আচ্ছা হ্যাঁ, তাহলে তো আপনার ক্ষমতা বের হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে যে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন, ঠিক আছে। এই হচ্ছে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে একজনের কোশ্চেন ছিল, তো সবাই অঙ্কটা করে ফেলবেন। সহজ অঙ্ক এগুলা, একটু জাস্ট চিন্তা করবেন তাহলেই হবে, ঠিক আছে। এই জায়গার ক্ষেত্রে মূল ইয়েটা কি ছিল, যে লিফটের মধ্যে থেকে টোটাল যেই বলটা নিচের দিকে ক্রিয়াশীল, লিফটটাকে মানে টোটাল যে বলটা নিচের দিকে ক্রিয়াশীল, লিফটটাকে উপরে উঠাইতে কি সেই সমান পরিমাণ বল মিনিমাম দেওয়া লাগবে, ঠিক আছে, নাহলে কিন্তু সে উপরে উঠবে না, ঠিক আছে। কারণ নিচের বলটা জাস্ট ইমাজিন যে নিচের বলটা যদি হয় 10 আর উপরের বলটা যদি কম হয় 8 হয়, তাহলে সে কি উপরে উঠবে কখনো, কারণ কি 10 তো তাকে নিচের দিকে নিয়ে যাবে, তাই না। তো এই হচ্ছে ঘটনা, অন্তত সমান সমান হইতে হবে, তাইলে সে উপরের দিকে উঠবে। আর যদি উপরের বলটা যদি বেশি হয়ে যায়, উপরের বলটা যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে তার কী হবে, বেগ বৃদ্ধি ঘটতেছে ক্রমান্বয়ে, তাহলে হচ্ছে যে বেগ বৃদ্ধির হারকে কী বলে, ত্বরণ বলে। তার মানে তার ত্বরণ বেড়ে যাবে, তার মানে তাকে আপনি সমদ্রুতিতে তুলতে পারবেন না, কারণ সমদ্রুতি মানে কি, দ্রুতিটা সেম বা বেগ ভি এর মানটা কি সেম। তো সমদ্রুতি হইতে হলে তো আপনার বলটা নির্দিষ্ট থাকা লাগবে, তো ওই ক্রিয়া প্রতিক্রিয়া সমান, ওই বল দ্বারা সে উপরের দিকে উঠতেছে, এটাই ধরে নেবেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এখানে এতক্ষণ তো আমরা অনেকগুলো অঙ্ক করছি, আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভাইয়া এখানে কয়েকটা প্রশ্ন লিখছি, প্রশ্নগুলো আপনাদেরকে বলে দেয়, এগুলো আপনাদের হোমওয়ার্ক। এইচডব্লিউ আজকে হোমওয়ার্কটা একটু বেশি হবে ইনশাআল্লাহ, তো অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। 270 কেজি ভরের, ঠিক আছে, ভরের কোনো একটা বস্তুকে একটা ক্রেন 0.1 মিটার পার সেকেন্ড দ্রুতবেগে উপরের দিকে উঠাচ্ছে, তো এই ক্রেনের ক্ষমতা কত, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 60 কেজি ভরের একজন ব্যক্তি 20 মিনিটে 180 মিটার উঁচু একটা চূড়ায় উঠে, ঠিক আছে, তো ব্যক্তির ক্ষমতা কত। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 900 কেজি ভরের একটা লিফট 350 কেজি ভরের বোঝা সহ 100 সেকেন্ডে নিচতলা থেকে 18 তলায় অর্থাৎ 75 মিটার উপরে উঠে, তো এই ক্ষেত্রে এর ক্ষমতা কত, ঠিক আছে। তো আশা করি 3টা প্রশ্নই বুঝতে পারছেন, তো 3টা প্রশ্ন আপনারা সলভ করে ফেলবেন, কেমন। আচ্ছা, আপনারা যখন আজকে হচ্ছে হয়তো একটু দেরি হবে আপনাদের, যে আপনারা হচ্ছে এই কোশ্চেনগুলো খাতায় লিখে রাখবেন, একটা করে টপিক পড়বেন আর হচ্ছে এই অঙ্কগুলো করে ফেলবেন। আমি যখন হচ্ছে আপনাদের ইয়েগুলো দেখবো, নোটগুলো দেখবো, সেখানে যাতে আপনাদের এগুলো সলিউশন করা থাকে, ঠিক আছে, এটা এক্সপেক্ট করতেছি। তো আপনারা সবাই এই জিনিসগুলো সলিউশন করে রাখবেন। তো এখন আমরা একটু অন্য টাইপের অঙ্কে যাব, ঠিক আছে। অন্য টাইপের অঙ্ক কি, মনে করেন
25 মিটার উচ্চতা থেকে 4 কেজি ভরের একটা বস্তু, আচ্ছা ঠিক আছে আমি চিত্র আঁকি, হ্যাঁ লিখতে কষ্ট হচ্ছে। 25 মিটার উচ্চতা থেকে 4 কেজি ভরের একটা বস্তু, ঠিক আছে, কত কেজি ভরের? 4 কেজি ভরের একটা বস্তু অভিকর্ষের টানে, কার টানে? অভিকর্ষ বল, ঠিক আছে, এফ অফ জি, অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল বলের কারণে সে নিচে পড়তে থাকলে, এখন এখান থেকে যখন নিচে পড়তেছে তখন তো একটা সময় লাগে, তো মনে করেন 2 সেকেন্ড পরে, এটা হচ্ছে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পরে তার যে গতিশক্তি কে এবং স্থিতিশক্তি ইউ বা বিভব শক্তি ইউ সেটা নির্ণয় করতে বলছে। কি বলছে কোশ্চেনটা আবার বলি, যে 25 মিটার উঁচুতে একটা বস্তুকে আমি ধরে রাখছিলাম, সেটা কি 4 কেজি ভরের বস্তু, এখন তাকে করলাম কি ছেড়ে দিলাম, তো ছেড়ে দেওয়ার ফলে কি হবে, সে অভিকর্ষের টানে নিচের দিকে পড়বে, তো 2 সেকেন্ড পর তার আপনার গতিশক্তি কত হবে আর বিভব শক্তি কত হবে সেটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস দেখি, আচ্ছা হ্যাঁ টোটাল হাইট দেওয়া আছে এটা, আচ্ছা দেখেন আদিবেগ আমি কি বলছি এখানে ধরে রাখছিলাম, তার মানে আদিবেগ ইউ ইকুয়াল টু কত? 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 2 সেকেন্ড পরে তার বেগ কত? দেখেন আমরা যদি কে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার, 2 সেকেন্ড পরে যদি তার বেগ জানি তাহলে তো তার হচ্ছে যে আপনার গতিশক্তি বের হয়ে যায়, ঠিক আছে। তা আমি দেখি বেগটা কোনোভাবে বের করা যায় কিনা, বা হচ্ছে 2 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করা যায় কিনা সেটা বের করি। কারণ কি আমার হচ্ছে বিভব শক্তি, মানে কি বিভব শক্তি হচ্ছে এম জি এইচ, এইচটা কি ভূমি থেকে সে কত উপরে আছে সেটা হচ্ছে এইচ, ঠিক আছে। তো কোনোভাবে যদি আমি এই দূরত্বটা বের করে ফেলতে পারি তাহলে হচ্ছে কি আমি বিভব শক্তিটা পেয়ে যাব। তার মানে হয় আমার গতিশক্তি বের করতে হবে, মানে ভিটা আগে বের করতে হবে, পরবর্তীতে হচ্ছে আমার এইচটা বের করতে হবে, যেটা খুশি আগে আমি বের করি। আচ্ছা ঠিক আছে, তো সব থেকে সহজ কি দেখেন, এইচটা আগে বের করে ফেলি। এইচ ইকুয়াল টু কি আমরা জানি কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইচ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এস এর জায়গায় এইচ, ইউটি প্লাস হাফ, এখানে তো এ নাই, এখানে জি টি স্কোয়ার। এটার ক্ষেত্রে খেয়াল রাখবেন জিটা কি, আমি তো অভিকর্ষের সামনে নিজের দিকে পড়তেছি, তার মানে জি এর মানটাও তো নিচের দিকে, তার মানে কি জিনিসটা কি পজিটিভ, ঠিক আছে, এই জন্য সামনে পজিটিভ দিছি। যদি অভিকর্ষ উল্টো দিকে যেত তাহলে জি এর মানটা নেগেটিভ দিতাম, এটা আপনারা সবাই জানেন। তো ইউর মান কত, ইউর মানটা হচ্ছে 0, ঠিক আছে, তাহলে 0 আসলো, হাফ ইন্টু জি এর মান কত 9.8 ইন্টু টি এর মান কত 2 দুগুণা 4, ঠিক আছে, বাহ সুন্দর মান আসছে। তো তাহলে হচ্ছে যে আপনার এটা কত 4.9 ইন্টু হচ্ছে 4, তো এটার মানটা বের করবেন। আচ্ছা এটার মান কত আসবে, 4 4 16 আর 4 9 36, তার মানে হচ্ছে 19.6 আসবে, ঠিক আছে, 19.6 মিটার, ঠিক আছে। 2 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 19.6 মিটার। হ্যাঁ তাহলে এখন দেখেন, তার মানে চিত্রটা এই জায়গায় হবে না, চিত্রটা হবে মনে করেন এই দিকে, যে মোট তো 25, তাহলে মনে করেন এইটুকু সে উপর থেকে সে কতটুকু আসছে 19.6 মিটার, তাহলে এখন সে কত উচ্চতায় আছে ভূমি থেকে, ভূমি থেকে 25 থেকে যদি আমি 19.6টা বিয়োগ করে দিই তাহলে ভূমি থেকে তার উচ্চতাটা বের হয়ে যাবে, যে 25 থেকে আমি 19.6টা বিয়োগ করে দিলে ভূমি থেকে তার উচ্চতা বের হবে। তো ভূমি থেকে যদি তার উচ্চতা জানেন তাহলে তো আপনি এম জানেন, এই যে এম কত 4 কেজি, জি জানেন 9.8 আর এইচ জানেন এখান থেকে, তাহলে তো আপনার কি বলে বিভব শক্তি বা স্থিতিশক্তি বের হয়ে গেছে, ঠিক আছে। এটা প্রথম কোশ্চেন ছিল। আর দ্বিতীয় কোশ্চেন কি ছিল, আপনার বেগ কত, এখন হচ্ছে তার কি বেগ ভি বের করতে হবে, ঠিক আছে। তাহলে মনে করেন এই পয়েন্টটা তো আমার 2 সেকেন্ড পরে, তাই না, তো এই পয়েন্টে তার যে বেগ সেটাকে আমি শেষ বেগ ধরলাম, আদি বেগ আমি ইউ ইকুয়াল টু কত জানি 0, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। তো এখন দেখেন এইচটা কি, এইচটা অলরেডি আপনি জানেন, এই যে এইচ এখান থেকে বের করে ফেলছেন, তো এইচ জানেন, জি জানেন, ইউর মান 0 সেটাও জানেন, তাহলে আপনি তো বেগ ভি স্কোয়ারের মান পেয়ে গেছেন। তো ভি স্কোয়ারের মান যদি আপনি পেয়ে যান, ভি স্কোয়ারের মান এখানে বসায় দিবেন, এম এর মান জানেন আর হাফ দিয়ে গুণ করে দিবেন, তাহলে কি আপনার গতিশক্তি চলে আসবে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। ভাইয়া নেক্সট অঙ্কে যাচ্ছি। একটু ফাস্ট হয়ে যাচ্ছে হয়তো, আপনারা একটু মানে টেনে টেনে বা স্লো করে একটু দেখবেন, ঠিক আছে। আচ্ছা এবার মনে করেন 5 কেজি ভরের একটা বস্তুকে, 5 কেজি ভরের একটা বস্তুকে আমি কি করলাম, আপনার 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, কোন দিকে, উপরের দিকে খাড়া নিক্ষেপ করলাম, ঠিক আছে। তো এখন বললো যে অর্ধ সেকেন্ড এটা, ঠিক আছে, এবং 1 সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে, তার মানে গতিশক্তি বের করতে হবে এখানে, ঠিক আছে। কি বলছে, 5 কেজি ভরের একটা বস্তুকে আমি 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, তো
এরপর নিক্ষেপ করার পর অর্ধ সেকেন্ড এবং 1 সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে? তো আমরা গতিশক্তির ক্ষেত্রে কে কি জানি, কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো আপনাকে এম এর মান দেওয়া আছে, হাফ তো আপনি জানেনই, আপনার জাস্ট বেগ বের করার টার্গেট, তাই না? তাহলে আপনার অর্ধ সেকেন্ড পরে বেগ কত হয় আর 1 সেকেন্ড পরে বেগ কত হয় সেটা বের করলেই হচ্ছে, ঠিক আছে? তো আপনার আদি বেগ কত? 9.8 মিটার পার সেকেন্ড বেগে তাকে নিক্ষেপ করছি আমি, তাহলে আদি বেগ ইউ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তারপর সময়, প্রথম সময়টা কত? সময় দেওয়া আছে টি একটা দেওয়া আছে 1, t1 হচ্ছে কত? 0.5 সেকেন্ড, যেহেতু অর্ধ সেকেন্ড। আর t2 কত দেওয়া আছে? 1 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শেষ বেগ বের করবো। তো এখন আমি ইউ জানি আর টি জানি, ঠিক আছে? আর জি মান তোমার ফিক্সড, তাহলে আমি কোন সূত্র ইউজ করবো? আমি চাইলে এই সূত্রটা ইউজ করতে পারি বেগ বের করার জন্য। বেগ ভি ইকুয়াল টু ইউ, যেহেতু উপরের দিকে যাচ্ছে, আমি বস্তু যাচ্ছে উপরের দিকে, সরণ উপরের দিকে, আর হচ্ছে আমার অভিকর্ষজ বল নিচের দিকে, তাহলে কি হচ্ছে আপনার জিনিসটা কি নেগেটিভ হচ্ছে না? আর যেহেতু অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে আর উপরের দিকে ত্বরণ হচ্ছে, তার মানে অভিকর্ষজ ত্বরণের জন্য কাজটা কি নেগেটিভ, ঠিক আছে? তো যাই হোক, এটাই শোনা, মানে এটাই বলতে চাচ্ছি যে আপনি উপরের দিকটা যদি পজিটিভ ধরে নেন তাহলে নিচের দিকটা কি নেগেটিভ। এখন অভিকর্ষজ বল জিটা যেহেতু নিচের দিকে আর বস্তুটা যাচ্ছে উপরের দিকে, তার মানে এই জি এর সামনে কি মাইনাস মান আসবে, ঠিক আছে? তার মানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি, ঠিক আছে? তো ইউর মানটা তো আপনি জানেন, জি এর মানও তো আপনার ফিক্সড, টি এর মানও আপনার ফিক্সড, এই যে টি এর মানও জানেন, t1 এর মান বসাবেন একবার, আরেকবার হচ্ছে মানে এটা v1 বের করার জন্য, আরেকবার v2 বের করার জন্য ইউ মাইনাস জি t2, টি এর মান বসাবেন একবার এটা, আচ্ছা t2 এটা এটা, আর t1 হচ্ছে এটা বসাবেন, জি এর মান ফিক্সড, ইউর মান ফিক্সড, তাহলে আপনি v1ও পাইছেন v2ও পাইছেন। তাহলে হচ্ছে পরবর্তীতে একবার v1 বসাবেন এখানে, তাহলে অর্ধ সেকেন্ড পরে যে বেগ গতিশক্তি সেটা পাবেন, আরেকবার হচ্ছে যে আপনার v2 বসাবেন এখানে, তখন হচ্ছে যে 1 সেকেন্ড পরে যে গতিশক্তি সেটা পাবেন। খুবই সহজ একটা অঙ্ক, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন খুব কমন একটা অঙ্ক দেখাবো, খুবই কমন একটা অঙ্ক দেখাবো, যেটা হচ্ছে আপনাদের সবার বইতে আছে, ঠিক আছে? তারপরেও অনেকে ভুল করে ফেলেন অনেক সময়, সেই জন্যই দেখানো। একটা গাড়ি কত উচ্চতা থেকে অভিকর্ষজ টানে তার আচ্ছা হ্যাঁ, আমি লিখি। মনে করেন একটা গাড়ি চলতেছে, এদিকে কি একটা গাড়ি চলতেছে, হ্যাঁ, এদিকে গতিশীল, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে ওর কি একটা গতিশক্তি আছে? অবশ্যই। সে যেহেতু গতিশীল, তার মানে তার বেগ আছে, আর তার বেগ থাকা মানে কি তার গতিশক্তি অবশ্যই আছে, ঠিক আছে? তাহলে একটা গাড়ি হচ্ছে একটা গতিশক্তি নিয়ে সামনের দিকে যাচ্ছে, হ্যাঁ, তো প্রতি ঘন্টায় সে 176.4 কিলোমিটার যায়। প্রতি ঘন্টায় তার বেগ কত? মানে তার বেগ দেওয়া আছে প্রতি ঘন্টায় 176.4 কিলোমিটার যায়। কত ঘন্টায়? প্রতি ঘন্টায়, তার মানে পার আওয়ার, ঠিক আছে? তাহলে তার বেগের মানটা দেওয়া আছে, তো বলছে যে এই সময় বেগে চলাকালীন গতিশক্তির সমান হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা কোশ্চেনটা একটু ভুল লেখছে, আমি কোশ্চেনটা মডিফাই করে দিই। হ্যাঁ, মনে করেন একটা গাড়ি চলতেছে, তার একটা গতিশক্তি আছে, তো গাড়িটার আপনার বেগ দেওয়া আছে যে এত কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলতেছে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কি করছি, আমি উপর থেকে একটা বস্তুকে ফেলছি, উপর থেকে একটা বস্তুকে কোথায় ফেলছি? নিচের দিকে ফেলছি, ঠিক আছে? তো উপরের থেকে নিচের দিকে একটা বস্তুকে যখন ফেলছি, তখন তার মধ্যে কি একটা মানে আপনার বিভব শক্তি ছিল না, ঠিক আছে? উপরে যখন ছিল তখন তার মধ্যে কি ছিল? একটা বিভব শক্তি। তো উপর থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেললে তার বিভব শক্তিটা কি গতিশক্তিতে ক্রমান্বয়ে রূপান্তর হইতে থাকে। তো যাই হোক, এটা আমাদের ইস্যু না, আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম, একটা বস্তুকে কত উপর থেকে নিচে ফেললে এত বেগে চলমান একটা গাড়ির গতিশক্তির সমান হবে এর শক্তিটা, ঠিক আছে? এর বিভব শক্তিটা এত বেগে চলমান একটা গাড়ির গতিশক্তির সমান হবে। আবার কোশ্চেনটা বলি, কত উঁচু থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেললে এর যে মানে এর মধ্যে যে বিভব শক্তিটা আছে সেই বিভব শক্তিটা এর গতিশক্তির সমান হবে। আশা করি কথাটা বুঝতে পারছেন। তো এর মধ্যে যে বিভব শক্তিটা হবে সেটা কি অবশ্যই হবে mgh, আর এর বিভব শক্তিটা কী হতে হবে? এর গতিশক্তি সমান হতে হবে না? তার মানে এর গতিশক্তি কত? হাফ mv স্কোয়ার। তো এখন আমার কোশ্চেন হচ্ছে কত উচ্চতা থেকে বস্তু ফেলতে হবে, মানে এইচ এর মানটা কত, এই এইচ এর ভ্যালুটা কত? তাহলে এই এইচ এর ভ্যালু কত আসবে? হাফ mv স্কোয়ার ডিভাইডেড বাই কত? mg, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ঘটনা, ঠিক আছে? তো এইটা যদি হয়, আচ্ছা আপনাকে গাড়ির তাহলে ভর দেওয়া থাকবে m1, ঠিক আছে? আর এইটার ভর দেওয়া থাকবে m2, এই দুইটা জিনিস দেওয়া থাকবে, ঠিক আছে? তো মনে করেন এটা হচ্ছে কত, m1 দেওয়া আছে গাড়ির ভর, আর এটা m2। তো আপনি m1 m2 জানবেন, হ্যাঁ?
তো M1 M2 জানবেন, এটার কোনো প্যানিক করার কিছু নাই। জি এর মান জানেন, আপনার ভি এর মানটা জাস্ট এখান থেকে বের করে নিতে হবে, সেটাই। ঠিক আছে, এটা খুবই কমন একটা প্রশ্ন। তো ভি এর মানের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তো আপনি জিনিসটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবেন। ঠিক আছে, কীভাবে নেবেন? 176.4 ইন্টু ফার্স্টে 1000 দিয়ে গুণ করবেন, কারণ আপনার মিটারে নিতে হবে, তো মিটারে নিলাম। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান কিন্তু 3600 সেকেন্ড, মানে হচ্ছে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। তো এইখান থেকে আপনার ফার্স্টে কী করতে হবে? বেগের মানটা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তারপর আপনি কি বলবেন? আপনি বলবেন যে এইটা যেই উচ্চতা থেকে পড়ছে, সেই উচ্চতায় যেই বিভব শক্তি ছিল সেটা হচ্ছে ওই মুহূর্তে এই গাড়ির গতিশক্তি সমান, তার মানে এটা ইকুয়াল টু কত? এইটা। তো এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে এটা কত উচ্চতা থেকে পড়ছে, মানে এটার হাইটটা আপনার বের হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সহজ একটা সমাধান, আশা করি এটা পারবেন। তো আপনাদের বইতে এই অঙ্কটাই ডিফারেন্টলি দেওয়া থাকতে পারে, বা হচ্ছে যে আপনার মনে করেন ডাটা এদিক ওদিক করে, বা হচ্ছে এই ভর না দিয়েও দেওয়া থাকতে পারে, তো সেগুলো আপনারা একটু দেখে নেবেন। সহজ অঙ্ক, একদম এইভাবেই করবেন সব কিছু। ঠিক আছে, তো এইটা গেল, এটা নিজেরা করে ফেলবেন আশা করি। আচ্ছা, আরেকটা অঙ্ক করি। 10 কেজি ভরের একটা কোণা আছে, 10 কেজি ভরের একটা কোণার বেগ দেওয়া আছে কত? বেগ নির্দিষ্ট সময়ে বেগ হচ্ছে 3.7 হেড মাইনাস 6 হেড প্লাস 5 হেড। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। তো বলছে এটার গতিশক্তি কত? বুঝতে পারছেন কি বলছে? 10 কেজি ভর মানে এম দেওয়া আছে, আর এত বেগের এরকম তো খুব কম দেখছেন, তাই না? তো 10 কেজি ভর আর এক নির্দিষ্ট দিকে এত বেগে চলমান একটা গাড়ির গতিবেগ কত, বা একটা বস্তু কোণার গতিবেগ কত, সেটা আপনার জানতে চাইছে। তো এখানে আপনাদের মেইন টার্গেট কি? এখানে আপনাদের মেইন সমস্যা হচ্ছে যে বেগটা যদি একটা মানে দেওয়া থাকতো তাহলে আপনার ইজিলি করতে পারতেন। ঠিক আছে, তো বেগটাকে কিন্তু আমরা খুব সহজেই মানে রূপান্তর করতে পারি। তো ভাইয়ার মনে হয় মার্কারের কালি শেষ হয়ে গেছে। দেখেন বেগটাকে আমরা কীভাবে মানে হিসাব করতে পারি। আপনারা কিন্তু ভেক্টর থেকে আপনারা মান নির্ণয় করা শিখছেন। ভেক্টর ভি ইকুয়াল টু কত? রুট ওভার এইটার সহগের স্কোয়ার প্লাস হচ্ছে আপনার জে হেডের সহগের স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 6 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার। তো এখান থেকে আপনারা কী করতে পারেন? এটা মান নির্ণয় করতে পারেন না? 7 7 49 প্লাস 6 6 36 প্লাস 25। তো এটাকে আপনি করলেই কিন্তু এখান থেকে একটা বেগের মান পাবেন। আর আপনি পরবর্তীতে কী করবেন? গতিশক্তি যেহেতু বের করতে বলছে, হাফ এম ভি স্কোয়ার, এম জানেন ভি জানেন, মান কিন্তু বের হয়ে গেছে। তো ভাইয়া এটা কেন দেখাইলেন এত সহজ একটা জিনিস? ভাইয়া আসলে হয়েছে কি, অপরিচিত হলে কোনো কিছু সহজ মনে হয় না, তো আপনাদেরকে একটু পরিচিত করাই দিলাম এটার সাথে। ঠিক আছে, তো আমাকে একটু সময় দেন, আমি একটা মার্কার নিয়ে নিই। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন সবাই, তো করে ফেলবেন। আচ্ছা, এখন আপনাদেরকে যে অঙ্কটা করাবো এটাও খুব সহজ একটা অঙ্ক, একটা রাইফেলের অঙ্ক। হ্যাঁ, বলছে যে একটা রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে। ঠিক আছে, একটা রাইফেল আছে, রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে। ঠিক আছে, নির্দিষ্ট, এটা আপনাদের বইয়ের অঙ্ক, নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা। তক্তা মানে কি? কাঠ। ঠিক আছে, মনে করেন এখানে এরকম একটা কাঠ আছে, এখান থেকে একটা রাইফেল দিয়ে আপনি গুলি করছেন, তো গুলিটা হচ্ছে যে এই একটা তক্তা ভেদ করতে পারে শুধু। ঠিক আছে, তারপর বলছে ওরকম 16টি তক্তা ভেদ করতে হলে এর বেগ কত গুণ বৃদ্ধি করতে হবে। মানে একটা রাইফেলের গুলি একটা মাত্র তক্তা ভেদ করতে পারে, কিন্তু এরকম যদি 16টা তক্তা ভেদ করতে হয়, কয়টা? 16টা তক্তা ভেদ করতে হয়, তাহলে বেগ কত গুণ করতে হবে, গুলির বেগ কত করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন দেখেন রাইফেলের গুলিটা যখন আমাকে শুরুর পয়েন্টে হিন্ট বলে দিচ্ছে, রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে। তো একটা তক্তা ভেদ করতে পারলে তার মনে করেন ওই সময় বেগ ছিল ভি। ঠিক আছে, তাহলে একটা তক্তা ভেদ করতে হলে তার হচ্ছে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তো একটা তক্তা ভেদ করতে যদি এই পরিমাণ শক্তি লাগে, তাহলে 16টা তক্তা ভেদ করতে কত লাগবে? 16 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, এটাই তো নাকি? তো এইটা যদি লাগে তাহলে হচ্ছে এটাকে কীভাবে লেখা যায়? দেখেন ভাই একটু চেঞ্জ করে লিখি। 16কে যদি আমি এইভাবে লিখি 4v হোল স্কোয়ার, দেখেন তো 4 4 16 আর ভি স্কোয়ার, জিনিস কিন্তু সেম থাকলো। ঠিক আছে,
আবার এটার দ্বারা কি হলো 16টা তক্তা ভেদ হলো, তাই না? তার মানে 16টা তক্তার জন্য যে গতিশক্তি লাগবে সেটা সেখান থেকে আবার আমি এভাবে গুছাইলাম। হ্যাঁ, তাহলে এখন যদি আমি এইভাবে বলি জিনিসটাকে যে হ্যাঁ বেগটাকে যদি আমি 4 গুণ করি, ঠিক আছে, বেগটা আদি বেগ কত ছিল ভি, পরে বেগটাকে কত করছি 4 গুণ করছি, 4 গুণ করলেই তো আমি এই গতিশক্তি পাচ্ছি, তাই না? তার মানে আপনি উত্তর কি হবে যে আপনার বেগকে কত গুণ করতে হবে 4 গুণ করতে হবে, ঠিক আছে? তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। হ্যাঁ, তো এই অঙ্কটা কিন্তু বিভিন্নভাবে থাকে, এই অঙ্কটা নৈবিত্তিকও থাকে। অনেক সময় বলে যে আপনার বেগকে করছি 4 গুণ, তো কয়টা তক্তা ভেদ করতে পারবে, মানে প্রথম লাইনটা থাকবে এইটাই, তারপরে বলবে বেগকে করছি 4 গুণ কয়টা তক্তা ভেদ করতে পারবে, তো আপনি জাস্ট n স্কোয়ার করবেন। তো বেগ যদি 4 গুণ করে, ঠিক আছে, তার মানে হচ্ছে যে আপনার কয়টা তক্তা ভেদ করতে পারবে 4 স্কোয়ার, মানে হচ্ছে 16টা তক্তা ভেদ করতে পারবে। বেগ যদি বলে যে 3 গুণ করছি, বেগ কত গুণ 3 গুণ করছি, তাহলে কত গুণ হবে, কয়টা তক্তা ভেদ করবে 3 স্কোয়ার, ঠিক আছে, তার মানে কয়টা 9টা তক্তা ভেদ করতে পারবে। তো এটা নৈবিত্তিকের জন্য একটু প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এটা গেল, নেক্সট ম্যাথে যাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটা অঙ্ক দেই, এটা করবেন বাসায়, এটাও মনে হয় আপনাদের বইয়ের অঙ্ক, আমার মনে নাই। স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট, ভর কত 40 কেজি ভর বিশিষ্ট কোনো একটা বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে, কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা বল এফ এর ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, ঠিক আছে? তো বলছে এর উপর কি পরিমাণ বল কাজ করতেছে, যে এই বলটার মান কত, ঠিক আছে? আর বলছে 4 সেকেন্ড পর এর গতিশক্তি কত, এর কে কত, ঠিক আছে? গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করি, তাই না? কোশ্চেনটা আবার বলি, স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট একটা বস্তুকে উপর যদি আমি এফ বল প্রয়োগ করি, তাহলে 2 সেকেন্ড পরে তার বেগ হয় 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তো এখন বলছে যে এটার উপর প্রযুক্ত বলটা আসলে কত হয়েছে, যে কারণে এত বেগ অর্জন করছে, আর যদি 4 সেকেন্ড পর এটার উপর গতিশক্তি কত হবে সেটা আপনাকে বের করতে বলছে, ঠিক আছে? তো এই অঙ্কটা একে তো সহজ, দুইয়ে তো কনসেপচুয়াল। তো আপনারা মানে কনসেপচুয়াল কি মানে সহজ একটা অঙ্ক, এগুলো আপনারা আগে করে আসছেন 9, 10-এ। তো এটা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, না পারলে সমস্যা নাই, 9, 10 বলছি মানে যে পারতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু চেষ্টা করতে হবে। না পারলে ভাই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিব, বা হচ্ছে যে আমাকে ইনবক্স করবেন, আমি প্রয়োজনে নেক্সট ক্লাসে দেখাই দিব। আচ্ছা, তো এই অঙ্কটা করবেন, পরে কোন অঙ্ক আছে দেখি। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আমার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে আসছিল আমার 2016 সালে। প্রশ্নটা হচ্ছে এরকম, 30 মিটার উচ্চতা থেকে, কত মিটার উচ্চতা 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে আমি বিনা বাধায় নিচে পড়তে দিছি, ঠিক আছে? 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দিছি, সে বিনা বাধায় কই নিচে পড়তেছে, ঠিক আছে? কোথায় মানে কোন পজিশনে এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, কি হবে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো ভাইয়া এই অঙ্কটা করি। হ্যাঁ, খুব সিম্পলভাবে চিন্তা করবেন, এই অঙ্কগুলো এইভাবেই আসবে। হ্যাঁ, দেখেন, মনে করেন একটা হাইট দেওয়া আছে, এটা হচ্ছে 30 মিটার একটা দালান দেওয়া আছে। হ্যাঁ, এই দালানের এখান থেকে করলাম কি, একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? তো ছেড়ে দিলে সে তো এক জায়গায় পড়তেই থাকবে। তো আমরা কি জানি, সে যখন একদম উপরে ছিল তখন তার মধ্যে টোটাল যে সঞ্চিত শক্তি সেটা কি তার বিভব শক্তি, এখানে কিন্তু গতিশক্তি নাই, কারণ এই পয়েন্টে তার সাথে যখন ধরে রাখছি তখন তার বেগ 0, তার মানে 1/2 mv² 0, তার মানে এই পয়েন্টে তার টোটাল যেটা আছে সেটা কি mgh। আবার চিন্তা করেন, এই পয়েন্টে তার h এর মান কত, যখন এই পয়েন্টে তখন হচ্ছে ভূমি থেকে তার উচ্চতা হচ্ছে 0, তার মানে এই পয়েন্টে কি নাই, বিভব শক্তি নাই। এই পয়েন্টে যা আসবে পুরাটাই তার কী হবে, গতিশক্তি। তার মানে উপর থেকে যখন নিচে ফেলে দিব তখন কি হবে, ক্রমান্বয়ে তার বিভব শক্তি কমবে আর গতিশক্তি বাড়তে থাকবে। আর যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে আমরা কি জানি, যে প্রত্যেকটা জায়গায় বিভব শক্তি গতিশক্তি যোগফল কি হবে, সেম হবে, ঠিক আছে? তো যাক, এটা আমাদের ইস্যু না। তো এখন আমাদেরকে কি বলছে, যে এত মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে যখন আমি নিচে ফেলে দিব, কোনো একটা জায়গায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়ে যাবে। তো সেই কোনো একটা জায়গাটা কোন জায়গাটা সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন, মনে করলাম আমরা যে এই জায়গায় হচ্ছে তার গতিশক্তি কী হয়েছে, বিভব শক্তির দ্বিগুণ হয়েছে। তো এই জায়গায় যদি তার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়, তাহলে এইটুকু হাইট কত, এইটুকু হাইটকে আমরা ধরে নিলাম x, ঠিক আছে? তাহলে এইটুকু হাইট যদি x হয়, তাহলে এই জায়গায় তার যে বিভব শক্তি, ঠিক আছে, সেটা কি হবে, mgx। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় যদি তার বিভব শক্তি mgx হয়, এখানে তার গতিশক্তি কত সেটা আমি বের করে নেব, ঠিক আছে? গতিশক্তি কিভাবে বের করে নেব, দেখেন, এইটুকু হাইট কত, তার আদিতে বেগ কত ছিল, 0 ছিল,
ঠিক আছে, আদিতে বেগ ছিল 0, এখানে তার যে বেগ সেটা আমি বের করবো। তো আদির বেগটা মনে করেন v0, ঠিক আছে, আদির বেগটা কি মনে করবেন, v0 মনে করবেন। হ্যাঁ, আচ্ছা এটাকে এইভাবে না করে আমরা একটু সহজভাবে করি। দেখেন কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, ঠিক আছে, সম্পর্কটা কি বলছে, এই জায়গায় আপনি কি বের করতে পারছেন, অলরেডি এক্স ধরে নিলে এই জায়গায় আপনি বিভব শক্তিটা জানেন, ঠিক আছে। তার মানে এই জায়গার যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ারটা আছে, হ্যাঁ, সেই হাফ এম ভি স্কোয়ারটা মানে কত, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তার মানে বিভব শক্তির সাথে যদি আমি 2 দিয়ে গুণ করি তাইলে কি এই জায়গার গতিশক্তিটা আমি পাবো, এই জায়গায় যে গতিশক্তিটা আছে সেটা আমি পাবো এভাবে। আমাকে অঙ্কের হিন্টটা কী দেওয়া আছে সেটা চিন্তা করেন, কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তো আমি ধরলাম যে এই জায়গাটাতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে এই জায়গায় আমি কি করলাম, ধরলাম যে নিচে থেকে এটুকু উচ্চতা হচ্ছে এক্স, তাহলে এই জায়গায় তার বিভব শক্তি কত, mg x। আবার আমার অঙ্ক অনুসারে বলছে কি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে গতিশক্তিটা কি বিভব শক্তির দ্বিগুণ এই জায়গায়, ঠিক আছে। আশা করি এই লাইনটা এখানে লিখতে পারছি বা সমীকরণটা কী লিখছি সেটা বুঝতে পারছেন। তাইলে এই জায়গায় মোট শক্তিটা কত, এই জায়গার মোট শক্তি কি আপনার বিভব শক্তি প্লাস হচ্ছে গতিশক্তি, আবার গতিশক্তি ইকুয়াল টু কত জানি 2 mg x নাকি, আশা করি বুঝতে পারছেন। আর একটা জিনিস দেখেন, এই জায়গার যেই শক্তি সেই টোটাল শক্তিটা কি এই mg h এর সমান হবে না, তার মানে কি এটা কি mg h, ঠিক আছে, ইকুয়াল টু mg h। তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, mg x কয়টা আছে, 3টা mg x ইকুয়াল টু কত mg h। তাহলে mg যদি কাটাকাটি করে দেই তাহলে আপনাকে কি বের করতে বলছে, আপনাকে বলছে কোথায় বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে কোথায় মানে কি কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায়, তার মানে x ইকুয়াল টু কত h/3, ঠিক আছে, x ইকুয়াল টু h/3, h এর মান কত 30, তো 30/3, ঠিক আছে, মানে হচ্ছে 10 মিটার। আচ্ছা এখন যদি বলেন যে ভাইয়া আপনি শুরুতে যেন কী করে ফেলতে নিছিলেন, শুরুতে করে ফেলতে নিছিলাম যে আমি মানে হচ্ছে নর্মালি হচ্ছে তার গতিশক্তি বের করে ফেলতে নিছিলাম, মানে আমি কোশ্চেনের ওই সাইডে যাইনি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আপনারা আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। তো যারা বুঝতে পারেন নাই বা হচ্ছে সবার আরেকবার রিভিশনের জন্য আমি টোটাল প্রসেসটা আরেকবার বলি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা একটু ঘুরায়ও দিতে পারে, তো আমি একটা কোশ্চেন দিয়ে দিব আপনাদেরকে সেভাবে। তো প্রথমে আবার অঙ্কটা বুঝাই যে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে হচ্ছে আমি নিচের দিকে ফেলে দিছি, ঠিক আছে। তো নিচের দিকে ফেলে দেওয়ার পরে যে কোনো একটা জায়গায় মনে করেন এই জায়গাটায় তার কি হবে, গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে, ঠিক আছে, এই জায়গাটায় গতিশক্তি কী হবে, বিভব শক্তির দ্বিগুণ হবে। তো আপনাকে জিজ্ঞেস করছে যে এই উচ্চতাটা কোন উচ্চতা, তো আমরা শুরুতে ধরে নিই যে এই উচ্চতা হচ্ছে ভূমি থেকে x উচ্চতা, যেখানে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো হচ্ছে যে আপনার এই জায়গায় হচ্ছে আপনার বিভব শক্তি কত, ইউ ইকুয়াল টু কত mg x। তো এখন এই জায়গার গতিশক্তিটা আমি ধরে নিলাম কে ইকুয়াল টু কত হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, তো এখন আমাকে তো এই হিন্টটা দেওয়া আছে, আমার হাফ এম ভি স্কোয়ার বের করার দরকার নেই, আমার তো এই হিন্টটা দেওয়া আছে, এই হিন্টটা দিয়ে আমি কে এর মানটা বের করি। এখন বলছে কি এই জায়গার যেই গতিশক্তিটা আছে সেই যেটা হচ্ছে এই জায়গার বিভব শক্তিটার দ্বিগুণ, তো এই জায়গার বিভব শক্তি যদি এটা থাকে তাহলে গতিশক্তি তো এটা দ্বিগুণ, তার মানে কি 2 ইন্টু বিভব শক্তি যদি করি তাহলে হচ্ছে কি গতিশক্তিটা পেয়ে গেলাম। তাহলে এই জায়গার টোটাল যে গতিশক্তি সেটা কি এই পয়েন্টের টোটাল যে বিভব শক্তি সেটা সমান না, এই পয়েন্টের টোটাল বিভব শক্তি কি mg h, কারণ হচ্ছে আমার টোটাল হাইট হচ্ছে h, তার মানে বিভব শক্তি mg h ইকুয়াল টু কত mg x প্লাস 2 mg x, এই হচ্ছে ঘটনা। তো এই ইকুয়েশন যদি পান এখান থেকে সব জায়গা থেকে mg কাটা যাবে, তাহলে হচ্ছে আপনার কি দাঁড়ালো, এখানে হচ্ছে 3x ইকুয়াল টু কত h, তাহলে অতএব x ইকুয়াল টু h/3। আশা করি সবাই এখন বুঝতে পারছেন, যারা একটু আগে ক্লিয়ার হন নাই এখন সবাই ক্লিয়ার হয়ে গেছেন, এটা আমি আশা করি। আচ্ছা এটা গেল। তারপর একটা বালক আর একটা লোকের একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা আপনাদেরকে আমি বাড়ির কাজ দিব এখন, তো সেটা একটু করবেন। হ্যাঁ, আচ্ছা তার আগে এটা রিলেটেড আরেকটা বাড়ির কাজ দিয়ে নেই। মনে করেন h মিটার উঁচু, প্রশ্ন লিখে ফেলেন, h মিটার উঁচু স্থান থেকে একটা বস্তু পড়ে গেল, একটা বস্তু পড়ে গেল, ঠিক আছে। তো এখন আপনাকে বলছি কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে, কোথায় গতিশক্তি স্থিতিশক্তির বা বিভব শক্তির অর্ধেক বা হাফ হবে, ঠিক আছে, অর্ধেক হবে। আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন, এটা সলিউশন করে ফেলেন, এটা HW, ঠিক আছে। আচ্ছা এটা গেল, আরেকটা HW দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে একজন বালক ও একজন লোক একসাথে কি করতেছে, তারা দৌড়াচ্ছে, ঠিক আছে, একসাথে দৌড় দিচ্ছে তারা। তো
এখন ঘটনা হচ্ছে বালকের ভর হচ্ছে লোকের ভরের অর্ধেক, মানে বালকের ভর যেটা সেটা লোকের ভরের অর্ধেক। তো এখন মনে করেন লোকটার ভর হচ্ছে m, তাহলে বালকের ভরটা কত, তার অর্ধেক। তারপরে বলছে যে লোকটার যে গতিশক্তি সেটা বালকটার গতিশক্তির অর্ধেক, ঠিক আছে। লোকটার গতিশক্তি বালকটার গতিশক্তির কি অর্ধেক, তার মানে লোকটার গতিশক্তি যদি কে হয়, সরি বালকের গতিশক্তি যদি কে হয়, লোকটার গতিশক্তি হচ্ছে সেটার অর্ধেক, হাফ অফ কে, ঠিক আছে। তারপর বলছে লোকটা যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। মানে হচ্ছে এই লোকটা তার বেগটা যদি 1 বৃদ্ধি করে, মানে বেগ আগে যদি v থাকে পরে যদি v+1 হয় বা 1 বৃদ্ধি করে, তাহলে তার গতিশক্তি যেটা হবে সেটা হচ্ছে বালকের গতিশক্তির সমান হবে, বালকের গতিশক্তির সমান হবে, ঠিক আছে। তো এখন আপনাদেরকে কোশ্চেন করছে এদের আদিবেগ নির্ণয় করো, মানে দুইজনের যে আদিবেগ সেটা আলাদা আলাদাভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। যে বালকটার আদিবেগ যদি ইউ হয় আর লোকটার আদিবেগ যদি হয় ইউ নট, তাহলে এই দুইটাকে বের করতে বলছে। কোশ্চেনটা আবার বলি, একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন, বালকের যেই ভর সেই ভরটা হচ্ছে লোকটার ভরের অর্ধেক, আবার বালকের লোকটার যে গতিশক্তি সেটা হচ্ছে বালকের গতিশক্তির অর্ধেক, ঠিক আছে। তো এখন বলছে যে লোকটার বেগ যদি আমি 1 বৃদ্ধি করি তাহলে তার যেই গতিশক্তি হবে কি হবে, গতিশক্তি, তার যেই গতিশক্তি হবে সেটা বালকের গতিশক্তির সমান হবে। তো এখন আমাকে বলছে যে তাদের আদিবেগ নির্ণয় করো, অর্থাৎ বালকের যে আদিবেগ এবং লোকটার যে আদিবেগ সেটা নির্ণয় করো। তো এই অঙ্কটা সহজ আছে, অঙ্কটা কোশ্চেন বড় হতে পারে বাট সহজ আছে। আপনারা আমার কথা শুনে পুরা বাংলা কোশ্চেনটা লিখবেন অথবা বইয়ের মধ্যে ঘাটলে এই কোশ্চেনটা পাবেন। তো এটা একটু সলিউশন করার চেষ্টা করবেন, ভাই প্রয়োজনে নেক্সট ক্লাসে করে দিব, বা আপনারা যদি আমাকে জানান যে ভাই পারিনি আমি মাঝখানে কোনো একটা সময় করে দেবো, ঠিক আছে। তো এটা বাড়ির কাজ রইল। তো আশা করি এই অঙ্কগুলা বুঝতে পারছেন। তো আমরা এখন হচ্ছে স্প্রিংয়ের অঙ্কে চলে যাব। তো আপনাদেরকে একটা স্প্রিংয়ের অঙ্ক করাইছিলাম মাঝখানে, সেটা নিয়ে ব্যাপক কন্ট্রোভার্সিয়ালিটি ক্রিয়েট হয়েছে। তো ইনশাল্লাহ সেটা এখন সলিউশন করে দিব ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ভেবেছিলাম যে স্প্রিংয়ের ম্যাথটা করাবো, স্প্রিংয়ের ম্যাথটা আমরা নেক্সট দিন করব। তার আগে হচ্ছে আমরা হাতুড়ির ম্যাথটা একটু দেখে নিই। হ্যাঁ, হাতুড়ি বা কোনো একটা হাতুড়ি কি, হাতুড়ি হচ্ছে একটা বস্তুর উপর আমি বল প্রযুক্ত করতেছি, হুট করে একটা বল প্রযুক্ত করতেছি, সেটা তো হাতুড়ির কাজ। এটা এমনও হতে পারে যে কোনো একটা বস্তুকে আপনি ছেড়ে দিয়েছেন, সেটা হুট করে কোনো একটা কিছুর উপর বল প্রয়োগ করছে, এটাও কিন্তু হাতুড়ির মতোই, ঠিক আছে। তো হাতুড়ি এমনি জাস্ট একটা নাম দিলাম আর কি। হ্যাঁ, তো মনে করেন এই ম্যাথটা হচ্ছে আপনার 3 প্রকারের হতে পারে। 3টা প্রকার ভাইয়া এঁকে দিই। প্রথমত হচ্ছে যে মনে করেন একটা বস্তু এখানে, বা এটা একটা হাতুড়ি যাই বলেন না কেন, সেটার একটা ভর m দেওয়া আছে। আর মনে করেন যে আপনার সাধারণত এটা হচ্ছে প্যারেকের অঙ্ক থাকে, তো এখানে মনে করেন একটা প্যারেক আছে, ঠিক আছে। প্যারেকটার দৈর্ঘ্য কত, x মিটার, ঠিক আছে। প্যারেকটার দৈর্ঘ্য, আচ্ছা একটু বড় করে আঁকি, এটা হচ্ছে একটা প্যারেকের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, আর হচ্ছে প্যারেক থেকে আপনার এটার উচ্চতা দেওয়া থাকে h, ঠিক আছে। এইটা একটা সাইডের অঙ্ক হয়। 2 নম্বর টাইপ কি হতে পারে, 2 নম্বর টাইপ এরকম হতে পারে যে একটা বস্তু আছে বা একটা হাতুড়ি আছে, তারপরে হচ্ছে আপনার মাটির সাথে স্পর্শযুক্ত একটা প্যারেক আছে, ঠিক আছে। মাটির সাথে স্পর্শযুক্ত একটা প্যারেক আছে। এখন এই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে এই হাইটটা বলা নেই, আপনাকে জাস্ট বলে দিচ্ছে এই মুহূর্তে এই বস্তুটার বেগ কত, বস্তুটা যখন নিচে নামতেছে ক্রমান্বয়ে কী হচ্ছে তার বিভব শক্তিটা গতিশক্তিতে, মানে এই পয়েন্টে যখন সে থাকতেছে তখন তো তার মধ্যে পুরোটা হচ্ছে গতিশক্তি, সরি বিভব শক্তি। আর এটা যখন এখান থেকে যতটুকুই নামে না কেন বিভব শক্তি থেকে আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তর হইতে থাকে, ঠিক আছে। তাহলে এখানে এসে কি তার একটা গতিশক্তি হবে না, তো সেই গতিশক্তি ভি এর মান দেওয়া আছে, আর আপনার প্যারেকের দৈর্ঘ্য যেটা সেটা দেওয়া আছে এক্স, ঠিক আছে। তো এটা আরেকটা হইতে পারে। আর আরেকটা সাইড যেটা হইতে পারে সেটা হচ্ছে এরকম, যে আশা করি দেখা যাচ্ছে এখানে আর কি, সেটা হতে পারে এরকম যে আপনার প্যারেকটা হচ্ছে আপনার দেয়াল আছে এখানে, তো দেয়ালের সাথে একটা প্যারেক দেওয়া আছে, ঠিক আছে। প্যারেকের আপনার এখানে কি দেওয়া আছে, প্যারেকের তেমন কিছুই মনে করেন, আচ্ছা প্যারেকের একটা দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। প্যারেকের একটা দৈর্ঘ্য দেওয়া আছে, আর বলা হয়েছে যে এই বরাবর হচ্ছে আমি হাতুড়ি দিয়ে বাড়ি মারতেছি, ঠিক আছে। এই বরাবর কী করতেছি, হাতুড়ি দিয়ে বাড়ি মারতেছি, হাতুড়ি মানে দেয়ালে প্যারেকটা ঠোকার জন্য, তো হাতুড়ির যে বেগ সেই বেগটা দেওয়া আছে, ঠিক আছে। এই 3টা ক্ষেত্র দেওয়া আছে। তো 3টা ক্ষেত্রেরই কোশ্চেনটা এমন হয় যে মনে করেন এটা কি ভূমির উপর আছে না, তাহলে বলে যে ভূমি কর্তৃক বাধাদানকারী গড় প্রতিরোধ বলের মান কত। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে আমি একটু ভেঙে দিই, হ্যাঁ, যে আপনাকে কি বলে গড় বাধাদানকারী বল কত, ঠিক আছে, যে আপনার মাটি কর্তৃক গড় বাধাদানকারী বলটা কত, ঠিক আছে। এখন মাটি বাধা দেয় কোন দিকে,
মাটির উপরে তো আমি উপর থেকে বল দিতেছি, উপর থেকে বল দিলে মাটির গড় বাধা আদানকারী বলটা হচ্ছে কোন দিকে হয়, উপরের দিকে হয়, সেটা মনে করেন যে আপনার এফ, ঠিক আছে। আচ্ছা, গড় বাধা আদানকারী বল বলে কেন? কারণ হচ্ছে ভাইয়া আমরা নর্মালভাবেই করবো, আমরা গড় টর কোনো করবো না। কারণ হচ্ছে গড় বাধা আদানকারী বল বলে এটার জন্য যে মাটির এক এক জায়গায় হচ্ছে আপনার ঘনত্ব বা উপাদান এক এক রকম হয়। তো কোথাও দেখা যাবে কাদামাটি আছে, কাদামাটির উপর আপনি যদি সামান্য একটা ফোর্স দেন দেখবেন যে সেটা দেবে গেছে। আবার কোথাও দেখবেন শুকনা মাটি আছে, শুকনা মাটির মধ্যে ওই ফোর্স দিলে কিন্তু শুকনো মাটি দেবে যাবে না, ঠিক আছে। তার মানে কি মাটি এক এক জায়গায় বলের কারণে এক এক ধর্ম প্রদর্শন করে। তো এই জন্য হচ্ছে বলে যে গড় বাধাদানকারী বল কত, জাস্ট নর্মালি, ঠিক আছে। আমরা জাস্ট বলটা বের করবো, আমরা তো জটিলতায় যাব না, ঠিক আছে। তো যাক, এখন ধরেন এরকম যে একটা বস্তু দেওয়া আছে বা হচ্ছে একটা হাতুড়ি আছে, ঠিক আছে। হাতুড়িটা থেকে প্যারেকের যে উচ্চতা সেটা হচ্ছে এইচ দেওয়া আছে, হ্যাঁ। আর হচ্ছে এইখানে আপনার কি দেওয়া আছে, প্যারেকের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এক্স দেওয়া আছে। তো এখন মনে করেন যে আপনার এই বস্তুটা এই প্যারেকের উপর পড়লো। তো বস্তুটা প্যারেকের উপর পড়লে নর্মালি মনে করেন হাতুড়ি দিয়ে একটা প্যারেকের উপর বাড়ি দিলাম বা বস্তুটা প্যারেকের উপর পড়লো, সেম কথাই কিন্তু, ঠিক আছে। প্যারেকের উপর পড়লে প্যারেকটা কী হবে দেখেন তো, বস্তুটা কী হবে, এই জায়গায় নেমে আসবে, একদম বস্তুটা কোথায় নেমে আসবে, এই জায়গায় নেমে আসবে, হ্যাঁ, পুরোপুরি নেমে আসবে। আর প্যারেকটা কী হবে, মাটির ভিতর ঢুকে যাবে না, ঠিক আছে। তো প্যারেকটা যে মাটির ভিতর ঢুকে যাবে এইটার জন্য আপনাকে বলে যে আপনার এই মাটির যে গড় বাধাদানকারী বলটা আছে সেটার মান নির্ণয় করতে বলে হয়, অথবা বলে যে এই গড় বাধাদানকারী বলের বিরুদ্ধে কৃত কাজটা কত বা মানে যেই অ্যাক্টিং ফোর্সটা সেই ফোর্সটা কত, মানে গড় বাধাদানকারী বলটা হচ্ছে এদিকে এফ, তাই এটার বিরুদ্ধে যে ফোর্সটা কাজ করে সেটা কত সেটা জিজ্ঞেস করে, ঠিক আছে। তো আপনাকে জাস্ট সিম্পলি যদি আবার বলি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো আমার অ্যাক্টিং ফোর্সটা নিচে যদি এফ হয় আর গড় বাধাদানকারী বলটা যদি F1 হয়, যে পরিমাণ বল নিচের দিকে প্রযুক্ত হবে সেই পরিমাণই বলই উপরের দিকে প্রযুক্ত হবে, তাই না, মানে প্রতিক্রিয়া স্বরূপ, ঠিক আছে। তাহলে হচ্ছে মাটি দ্বারা অ্যাক্টিং যে ফোর্স সেটা আর আমার এখান থেকে মানে এর নিচে নামতে যে অ্যাক্টিং ফোর্স, এই দুইটা কি হবে, সেম হবে। যাক, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো মনে করেন মাটির বিরুদ্ধে, মাটি যে বলটা দিচ্ছে সেটার বিরুদ্ধে গড় বাধাদানকারী বলের মানটা আমি ধরে নিলাম F। তো এখন একটা জিনিস সবাই মাথায় রাখবেন যে আমাদের শক্তি কি হয়, শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়, এর কোনো বিনাশ নাই বা ধ্বংস নাই। তো ও যখন এখানে ছিল তখন ওর ভিতরে মোট শক্তি কত ছিল আমরা কি জানি, mgh থাকে বিভব শক্তি। তো প্যারেকটা তো এখানে ঠুকা আছে, ঠিক আছে, প্যারেকটা যখন এখানে আসে ও তো পুরোপুরি এই জায়গায় নেমে আসবে, তাই না, ও এখান থেকে পুরোপুরি এই ডিস্টেন্সটা নেমে আসবে, এইটুকু, ঠিক আছে। তার মানে ও এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করলো পুরোপুরি, এই মাথা থেকে মনে করেন এইচ উচ্চতা, আচ্ছা এইচটা হচ্ছে এই মাথা থেকে, তাহলে ওর এই মাথাটা কোন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। তার মানে আপনার হ্যাঁ, তাহলে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, সে যদি এখান থেকে এখানে আসে তাহলে দেখেন তো এইচ প্লাস হচ্ছে এই এক্স, এই দৈর্ঘ্য বিশিষ্ট অংশ আসছে, তার মানে এইচ প্লাস এক্স অংশটা আসছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় তার যেই আপনার বিভব শক্তি সেটা কত, সেই বিভব শক্তিটা হচ্ছে mg ইন্টু এইচ প্লাস এক্স। আশা করি বুঝতে পারছেন কি বলছি, যে এই জায়গায় তার যে টোটাল বিভব শক্তি মাটিতে আসার মানে এখান থেকে মাটিতে আসা পর্যন্ত তার বিভব শক্তিটা হচ্ছে, টোটাল বিভব শক্তিটা এই পয়েন্টে থাকবে হচ্ছে কত, mg ইন্টু এইচ প্লাস এক্স। সেই mg ইন্টু এইচ প্লাস এক্সটাই কি ক্রমান্বয়ে গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং একটা পর্যায়ে এখানে এসে এইটা হচ্ছে কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বিভব শক্তি যদি শূন্য হয় তার মানে সেখানে গতিশক্তি সর্বোচ্চ হয়, তাই না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখেন শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হচ্ছে। এখন ও যদি আপনার এখানে থাকে তাহলে হচ্ছে ওর মোট শক্তি হচ্ছে এত, আর ওর শক্তি যত ততই কাজ করার সামর্থ্য অর্জন করবে, তাই না। তার মানে ওর যদি শক্তি হয় 10 জুল তাহলে ও কাজ করতে পারবে কতটুকু, 10 জুল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন ও যখন এখানে পড়ে ও যখন স্থির হয়ে যাচ্ছে, ও তাহলে কী করতেছে, ওর শক্তিটা কোথাও না কোথাও ট্রান্সফার করে দিচ্ছে, কারণ শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো ওর এই শক্তিটাও কার কাছে ট্রান্সফার করতেছে, ওর কাছে ট্রান্সফার করতেছে, ঠিক আছে। ওর এই শক্তির কারণে ও কিছু কাজ করছে না এবং পুরো শক্তিটা ওকে ট্রান্সফার করে দিচ্ছে, তার মানে কি এই শক্তির ফলে ও কিছু কাজ করবে, ঠিক আছে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন কি বলছি, যে ওর শক্তিটা যখন ও পুরোপুরি ট্রান্সফার করে দিছে তখন ওর শক্তিটাও কাকে দিছে, এই প্যারেককে দিছে। প্যারেকটা নিচের দিকে গেছে, নিচের দিকে কেন গেছে, কারণ হচ্ছে ওর শক্তিটা ও লাভ করছে এবং সেটার ফলে ও কাজ করে কোথায় চলে গেছে, নিচে চলে গেছে। তো মনে করেন ও কতটুকু নিচে যাবে, তো প্যারেকটা যখন হচ্ছে আমরা ঠুকি তখন প্যারেকের লাস্ট প্রান্তটা কি মাটির মধ্যেই, মাটির উপরে থাকবে লাস্ট প্রান্তটা। তাহলে হচ্ছে ও যদি এই জায়গায় যদি ওর ফার্স্ট প্রান্ত থাকে তার মানে ও কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আগে ছিল এই জায়গায় এখন আসছে এইখানে, তার মানে কি এটার দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্যারেকটা কি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, তাই না। আর একটা জিনিস খেয়াল করেন, উপর থেকে আমি বল দিছি, বলটা কোন দিকে, নিচের দিকে। তো এই বলের ফলে তার স্মরণ হয়েছে কত, এক্স, ঠিক আছে। এক্সটা কোন দিকে হয়েছে, নিচের দিকেই হয়েছে, তাই না।
তাহলে ওর দ্বারা কৃত কাজটা হবে কি W = Fx, ঠিক আছে। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। তো এখন দেখেন এই যে এই কাজটা সে কোথা থেকে পাইল? এই কাজটা করলো কারণ হচ্ছে এই mgh টোটাল শক্তিটা রূপান্তরিত হয়েছে, এবং রূপান্তরিত সে কাকে দিছে? সেটা ওই প্যারেককে দিছে, ঠিক আছে। তার মানে mgh দ্বারা যে পরিমাণ কাজ করা যেত সে একই পরিমাণ কাজ সে নিচের দিকে করতেছে। তাহলে হচ্ছে যে এখানে কি পরিমাণ কাজ করতো? mg × h + x এই পরিমাণ কাজ করতো। এটা এই কাজের সমান, বা এই শক্তি, এটা তো শক্তি, তো শক্তি যে পরিমাণ কাজও সেই পরিমাণ, এটা তো আমরা জানি। তাহলে হচ্ছে এই পরিমাণ কাজ করার সামর্থ্যটা সে কাকে দিয়ে দিছে? এই প্যারেককে দিয়ে দিছে। তাহলে হচ্ছে প্যারেক কতটুকু কাজ করবে? প্যারেক তো Fx পরিমাণ কাজ করবে, তাহলে Fxটা কি হবে? এটা সমান হবে, ঠিক আছে। তো আপনাকে যদি বলে যে ও কি পরিমাণ বল প্রযুক্ত করায় ও এক্স পরিমাণ ভিতরে ঢুকে গেছে, তাহলে হচ্ছে এই বলটা কত? এই এফ বলটা, ঠিক আছে। এক্স তো আপনাকে দেওয়াই থাকবে, তো আপনি এখান থেকে জাস্ট এফটা বের করে নেবেন। এফ = কত? mg × h + x / কত? এফ, সরি এক্স, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, খুবই সহজ একটা জিনিস। কি হচ্ছে? শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হচ্ছে। ওর যে বিভব শক্তি, সেই টোটাল বিভব শক্তিটা ও এটার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে, এবং তার ফলে ও কী হচ্ছে? মাটির ভিতরে চলে যাচ্ছে, কাজ করার সামর্থ্য অর্জন করে মাটির ভিতরে চলে যাচ্ছে। ফলে ও যে পরিমাণ কাজ করার সামর্থ্য ছিল, সেই কাজটা করার সামর্থ্য ওকে দিয়ে দিচ্ছে। তার ফলে কি হয়েছে? ও যে পরিমাণ কাজ করবে সেটা কি ওর কাজ করার পরিমাণের সমান। তো এই জন্য এটা হয়েছে, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রথম ধাপটা চলে গেল। আচ্ছা, দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনাকে এইচটা বলেনি, আপনাকে বলছে যে এই প্রান্তের যে বিভব শক্তি সেটা বলে দিছে, আর স্প্রিংয়ের এটা হচ্ছে কি আপনার প্যারেকের হাইটটা বলে দিছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন, তাহলে হচ্ছে বলছে যে প্যারেকটা যখন মাটির ভিতরে ঢুকে যাবে তখন হচ্ছে আপনার মনে করেন যে এইখানে অ্যাক্টিং ফোর্সটা কত? ওই একই অ্যাক্টিং ফোর্স, ঠিক আছে। অ্যাক্টিং ফোর্সটা যখন নিচের দিকে, এই অ্যাক্টিং ফোর্সটা কত সেটাই আপনাকে জানতে চাইলো, ধরে নেন, ঠিক আছে। তো অ্যাক্টিং ফোর্সটা যদি জানতে চাই, তাহলে এখন দেখেন এই প্রান্তে ওর তো বেগ জানেন আপনি, তার মানে এই প্রান্তে ওর কী জানেন? ½ mv² জানেন, ঠিক আছে। তাহলে এই প্রান্তে তো তার একই সাথে বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই আছে। তাহলে ওর গতিশক্তি আমি পেয়ে গেছি, তাহলে ওর বিভব শক্তি কত পাইছি সেটা যদি জানি, তাহলে এই পয়েন্টে ওর টোটাল যেই শক্তি সেটা জানবো, বা প্যারেকের মধ্যে সে টোটাল কী পরিমাণ শক্তি ট্রান্সফার করতে পারবে সেটা আমরা জানবো। তাহলে দেখেন তো, আপনি যেহেতু এক্স দেওয়া আছে, তার মানে এইটুকু যদি এক্স হয়, তাহলে এই জায়গায় তার বিভব শক্তি কত? mgx, ঠিক আছে। তাহলে দেখেন তো জিনিসটা, আমি এই ভি এর জন্য এই প্রান্তের গতিশক্তিও জানি, এই এক্সের জন্য এই প্রান্তের বিভব শক্তিও জানি, তাহলে আমি টোটাল শক্তির মানটা কত সেটা কিন্তু জেনে গেছি। এবং এই টোটাল শক্তির মানটা কিন্তু এখানেই ছিল, কারণ কি শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়, আর মোট শক্তির মান কি নির্দিষ্ট। এই জায়গায় mgh = কি ½ mv² + mgx, ঠিক আছে, ইকুয়াল টু এই জায়গায় টোটালটা mv² হয়ে যাবে, তার মানে = mv², ঠিক আছে। প্রত্যেক পয়েন্টে তো মোট শক্তির পরিমাণ সেম। তো এখন দেখেন এই জায়গায় আমি মোট শক্তির পরিমাণ এভাবে বের করছি, আর এই জায়গায় মোট শক্তির পরিমাণ কিন্তু আমি এভাবে বের করে ফেলছি, হ্যাঁ। তাহলে এখন দেখেন, তাহলে ও এই টোটাল শক্তিটা কি আবার ওকে ট্রান্সফার করে দেবে, সেটার ফলে ও যেই কাজটা করবে সেটা কি Fx, এই যে এখান থেকে আমরা জেনে গেছি W = Fx, ঠিক আছে। তার মানে কি এই শক্তিটা = Fx, ½ mv² + mgx = Fx। এখান থেকে চাইলে আপনি F বের করতে পারবেন। এই Fটা কি? Fটা হচ্ছে সে নিচের দিকে কোন বলটা দিতেছে, ঠিক আছে। বা হচ্ছে আপনাকে যদি বলে যে মাটি দ্বারা বাধাদানকারী বল কত, তো ও যদি উপর থেকে এই পরিমাণ বল দেয়, মাটি তাহলে কি নিচ থেকে এইটারই উল্টা একটা বল দিবে, তাই না? তাহলে মাটি কি এই পরিমাণই বল দিবে, জাস্ট সামনে একটা নেগেটিভ দিয়ে দেবেন যে মাটি দ্বারা কৃত যে কাজটা বা বলটা সেটা হচ্ছে -F = এত, F = এত, ঠিক আছে, শেষ। অথবা হচ্ছে আপনাকে যদি বলে উপর থেকে কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এটার উপর, তাহলে তো এই এফের মানটা আপনি এইভাবে পেয়ে গেলেন, হ্যাঁ। তো এটা কিন্তু সহজ একটা সিস্টেম, এটা গেল। আচ্ছা, আর আরেকটা জিনিস আপনারা দেখেন যে আপনাদের যদি এখানে একটা হাতুড়ি থাকে, ঠিক আছে, একটা হাতুড়ি আছে মনে করেন, এই যে হাতুড়ি কেমন এমন এভাবে বাড়ি দিবেন, হ্যাঁ। এভাবে যখন বাড়ি দিচ্ছেন একটা জিনিস খেয়াল করেন, আমার এখান থেকে আমার হাইট দেওয়া নেই, কিছু দেওয়া নেই, জাস্ট বেগ দেওয়া আছে আর এক্স দেওয়া আছে, হ্যাঁ। তো এখন যেহেতু হাইট দেওয়া নাই বা হাইটের কোনো চেঞ্জ বলা নাই, তার মানে এই জায়গায় আমি ধরে নিই যে সে তো এই জায়গায় আছে, এই উচ্চতায় আছে, তাই আমি ধরে নিই যে এটাই তার 0 অবস্থান, ঠিক আছে। তো 0 অবস্থানে যখন থাকে তখন তার কি থাকে? তার হাইটের পরিমাণ কত? নাই, হাইট তো নাই, কারণ 0 অবস্থানে এটাকেই ধরছি, তাহলে হাইট কত? 0। তার মানে এখানে হচ্ছে কি নাই? বিভব শক্তি নাই, এখানে জাস্ট ভি আছে, তার মানে এখানে যা শক্তি আছে পুরাটাই কি? গতিশক্তি। তো পুরাটাই যদি গতিশক্তি হয়, এই গতিশক্তিটাই ও কী করবে? এই প্যারেকের উপর ট্রান্সফার করবে গতিশক্তিটা, বা শক্তিটাই প্যারেককে ট্রান্সফার করবে। প্যারেককে ট্রান্সফার করার ফলে কি হবে? ও যে পরিমাণ শক্তি ছিল প্যারেকেরও ওই পরিমাণ শক্তি চলে আসবে, ঠিক আছে। এখানে ওর যে পরিমাণ শক্তি, প্যারেকেরও ওই পরিমাণ শক্তি আসবে। তো প্যারেকেরও যদি ওই পরিমাণ শক্তি আসে, ও যে পরিমাণ কাজ করতে পারবে প্যারেকও সেই পরিমাণ কাজ করতে পারবে। তাহলে হচ্ছে প্যারেকের কৃত কাজের পরিমাণ কত? আমরা জানি তো F × x, কারণ কি
ফোর্সটা এদিক থেকে আসতেছে, সরণও তার এদিকে হইতেছে, প্যারেকটা এই যে এইটুকু ঢুকে চলে আসছে, ঠিক না? তাহলে হচ্ছে কি এখানে মোট শক্তি কত, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এফ এক্স। আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। এখান থেকে আপনি চাইলে এটার মধ্যে অ্যাক্টিং ফোর্স কত সেটা বের করতে পারবেন, বা মাটির কর্তৃক বাধাদানকারী বল কত সেটা বের করতে পারবেন, অথবা আপনাকে যদি এটা বলে মাটি দ্বারা যেই বাধাদানকারী বল, আপনাদেরকে এভাবেই বলে ম্যাক্সিমাম সময়, মাটি দ্বারা যেই বাধাদানকারী বল সেটার বিরুদ্ধে কৃত বল কত, বা সেটার বিরুদ্ধে প্রযুক্ত বল কত, সেটার বিরুদ্ধে প্রযুক্ত বল কিন্তু এইটাই, ঘুরে ফিরে একই কথা বলে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন তিনটা সেক্টরই খুবই সহজ একটা জিনিস, কনসেপ্টটা বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে? তো আমরা এই রিলেটেড একটা অঙ্ক করি এখন। হ্যাঁ, তো অঙ্কটা কেমন দেখেন, আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে জাস্ট কি হচ্ছে যে টোটাল যে শক্তিটা হচ্ছে, শক্তি তো হারায় যাবে না, শক্তি একরূপ থেকে অনুরূপে রূপান্তরিত হবে, তো সে সেই টোটাল শক্তিটা কাকে দিয়ে দিচ্ছে, প্যারেককে দিয়ে দিচ্ছে। আর শক্তি মানে কি, কাজ, মানে শক্তি কি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তার মানে ওর যে পরিমাণ শক্তি আছে, ওর সেই পরিমাণ কাজ করার সামর্থ্য আছে, সেটা যদি 10 জুল হয়, তাহলে হচ্ছে সেই 10 জুল শক্তি যদি প্যারেককে দিয়ে দেয়, তাহলে প্যারেকও সেই 10 জুল শক্তি সমান পরিমাণ কাজ করবে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমি কি বলতে পারি যে সমান পরিমাণ যদি কাজ করে, তাহলে ওই 10 জুল ইকুয়াল টু প্যারেকের যে কাজ সেটা, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা অঙ্কটা করতেছি, খুবই সিম্পল লজিক। তো আশা করি এটা পারবেন আপনারা। তো এখন দেখেন আমাদের অঙ্ক যেটা বলছে, অঙ্কতে একটু ঘুরায় বলে, অঙ্কতে কি বলে দেখেন, মনে করেন একটা বস্তু আছে, সেটার ওজন হচ্ছে 10 কেজি, ঠিক আছে? বস্তুকে 5 মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো, ঠিক আছে? বস্তুটাকে কোথায় ফেললাম, 5 মিটার উপর থেকে ফেলে দিলাম। হ্যাঁ, ফেলে দেওয়ার পরে সে মাটির সাথে সংযুক্ত একটা প্যারেক ছিল, ঠিক আছে? 5 মিটার উপর থেকে ফেললাম, এখন মাটি মনে করেন এখানে, মাটির সাথে সংযুক্ত একটা প্যারেক আছে, সেই প্যারেকের উপর গিয়ে সে কী করবে, বল প্রযুক্ত করবে, ঠিক আছে? তো এখন দেখেন কি বলছে, হ্যাঁ, প্যারেকটির তীক্ষ্ণ প্রান্ত মাটির সাথে যুক্ত ছিল এবং মাটির গড় প্রতিরোধ বল এত হলে, এখন দেখেন মাটির গড় প্রতিরোধকারী বলটা আপনাকে দেওয়া আছে, এফ ইকুয়াল টু কত দেওয়া আছে মাটি দ্বারা, সেটা হচ্ছে 49,490 নিউটন, ঠিক আছে? 49,490 নিউটন। তো বলছে যে প্যারেকটি মাটির ভিতর কতখানি প্রবেশ করবে, ঠিক আছে? বলছে কি প্যারেকটা মনে করেন এখান থেকে এতটুকু প্রবেশ করলো, তো এই এক্সের দৈর্ঘ্যটা কত? তো একটা জিনিস দেখেন, প্যারেক ততটুকুই প্রবেশ করবে, প্যারেকের দৈর্ঘ্য যতটুকু, তাই না? তার মানে প্যারেকের দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে সে এক্স পরিমাণ মাটিতে প্রবেশ করবে। আচ্ছা, আপনাকে আবার কোশ্চেনটা আমি বলি যে 10 কেজি ভরের একটা বস্তুকে আমি 5 মিটার উপর থেকে ফেলে দিলাম, 5 মিটার উপর থেকে ফেলার পরে হলো কি, সে মাটির সাথে সংযুক্ত একটা প্যারেকের উপর পড়লো। আচ্ছা, প্যারেকের উপর পড়ার পরে প্যারেকটা কী হলো, মাটির ভিতর ঢুকে গেল, তো মাটি তখন গড় প্রতিরোধকারী বল কত দিল, 49,490 নিউটন। তো এখন বলছে যে প্যারেকটা কত ভিতরে ঢুকে গেছে। তা আমাদের কিন্তু ফর্মুলাটা সেম, আমাদের ফর্মুলাটা কি, যে ও এইখান থেকে আপনার যে পরিমাণ বিভব শক্তি ছিল, সেই বিভব শক্তিটা কী করবে, এই প্যারেকের উপর ট্রান্সফার করে দেবে। তো প্যারেক তখন কি করবে, সেই পরিমাণ শক্তি নিয়ে ভিতরের দিকে চলে যাবে, তাই না? তাহলে আমাদের দেখেন এটা কিন্তু প্রথম লজিকের সাথে গেছে, mg ইন্টু h কত 5, আর হচ্ছে x কত, x এর মান তো আমি জানি না, x এর মান আমার বের করতে হবে, কারণ প্যারেক কতটুকু ঢুকছে, ইকুয়াল টু কত এফ এক্স। তো এই এফটা কি, মাটি দানরা বাধা দানকারী বলও বলতে পারি, অথবা আমরা বলতে পারি কি এফটা হচ্ছে কি, এই যে এখান থেকে যে পরিমাণ অ্যাক্টিং ফোর্স আছে, ঠিক আছে? আশা করি আগের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তাহলে এটা বুঝতে পারবেন, ধরতে পারবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে যে দেখেন, আপনি এফ এর মান আপনাকে দেওয়া আছে, আর হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে হবে, জি এর মান দেওয়া আছে, জি এর মান জানেন, এম এর মান দেওয়া আছে, তাহলে অঙ্কটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, অঙ্কটা কি, এক্স পরিমাণ সে ভিতরে ঢুকবে, ঠিক আছে? তো আশা করি আপনাদের হাতুড়ির অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে। তো হাতুড়ির অঙ্ক যদি এটা যদি কোনো কারণে ক্লিয়ার না হয় আমাকে জানাবেন। আমি আজকে একটু ফাস্ট বলছি, কালকে আমার পরীক্ষা আছে, তো সো সবাই একটু মানে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আর না বুঝলে তো ভাই আসি ইনশাল্লাহ জানাবেন। আর হচ্ছে আমাদের আজকে হচ্ছে স্প্রিংয়ের অঙ্ক করার কথা ছিল, প্লাস আরও সামান্য কিছু অঙ্ক বাকি আছে, মানে এদিক ওদিক কিছু অঙ্ক আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আশা করি পুরো ক্লাসটা আপনারা বুঝতে পারছেন, না বুঝতে পারলে জানাবেন। আর অবশ্যই অবশ্যই সবগুলো অঙ্ক সমাধান করবেন, এবং অঙ্কগুলো সমাধান করে আপনারা হচ্ছেন যে আপনাদের যে নোটটা, সেই নোটটা হচ্ছে গ্রুপে পাবলিশ করবেন, ঠিক আছে? তো কেউ যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, কোনো সমস্যা নেই, আমি ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকজন হচ্ছে যে আমাকে কি যেন একটা পাঠাইছিলেন, যে আপনার হচ্ছে একটা কোশ্চেন ছিল আপনার মেবি কলেজের প্রশ্ন, সেটারই বিভিন্ন সলভ করতে বলছিলেন। তো
তো ওখানে আমি দেখলাম যে এই চ্যাপ্টারের বাইরেও কয়েকটা কোশ্চেন আপনি দিয়ে দিয়েছেন সলভ করতে, তো সেটা সমস্যা না, আমি সেটাও সলভ করে দিব, কিন্তু কথা হচ্ছে ওই চ্যাপ্টার যখন পড়াবো তখন সলভ করবো, তার আগে না, ঠিক আছে? তো এই চ্যাপ্টার রিলেটেড যে সমস্যাগুলো আছে আজকে সময় স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না, ইনশাল্লাহ নেক্সট দিন ভাইয়া দেখাই দেবো। তো সবাই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে অঙ্কগুলো করবেন, যেগুলো কাজ দিয়েছি এবং এই রিলেটেড অঙ্কগুলো করে ফেলবেন। আশা করি হাতুড়ির অঙ্কটা সবাই বুঝছেন, আর যদি কেউ কিছু না বুঝেন অবশ্যই জানাবেন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।